সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন গণতন্ত্রের সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। প্রতি মঙ্গলবার এই অনুষ্ঠানটি আর টিভিতে প্রচারিত হয়ে, আপনারা জানেন, যারা নিয়মিত দেখেন তারা। এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। তবে এই মুহূর্তে তো দেশে এবং বিদেশে সারা বিশ্বেরই একটি বিষয়, সেটি হচ্ছে করোনা সংকট, এবং করোনা সংকটের নানা রকম মাত্রা আছে। আজকে আমরা একটু এই করোনার মধ্যে যে অমানবিক কিছু বিষয় উঠে আসছে, সেই মানবিকতার দিকটি আমরা একটু আলোচনা করতে চাই। আজকে আমার সঙ্গে অতিথি আছেন, দেশ থেকে আছেন, দেশের বাইরে থেকে আছেন। আমরা একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। আমার সঙ্গে আছেন আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী নূর খান লিটন। আছেন বাংলাদেশ মেডিকেল টিচার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রুকনউদ্দিন। আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএম এর চট্টগ্রাম চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী। এছাড়াও আমাদের সাথে যুক্তরাষ্ট্র থেকে ফ্লোরিডা থেকে যুক্ত আছেন ভিএ মেডিকেল সেন্টারের ইন্টারন্যাশনাল মেডিকেল স্পেশালিস্ট ডক্টর এহসানুল করিম। দর্শক, চাইলে আপনারাও আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন, ফোন করতে পারেন স্ক্রলে দেখানো যে নাম্বার আছে সেগুলোতে। আর জানিয়ে রাখি, অনুষ্ঠানটি একই সঙ্গে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হয়। আমরা চলে যাচ্ছি একটু আলোচনাটি একটু, যেহেতু মানবাধিকারের প্রসঙ্গটি আমরা সামনে আনছি, আমরা মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা এই প্রসঙ্গটি নির্ধারণ করার একটি মূল কারণ, আমরা জানি যে করোনা আছে, করোনা নানা রকমের চিত্র আমরা দেখতে পাচ্ছি, আক্রান্তের সংখ্যা, মৃতের সংখ্যা। কিন্তু এর পাশাপাশি আরেকটি ভয়াবহ চিত্র আমাদের সামনে উঠে এসছে, সেটি হচ্ছে এই করোনা কালে সাধারণ মানুষের চিকিৎসার কি হবে, যাদের করোনা নেই। আজকেও আমরা পত্রিকার পাতায়, গণমাধ্যমের বিভিন্ন খবরে দেখি যে কি অসহায় সাধারণ মানুষ, কোনো হাসপাতাল তাদের চিকিৎসা দিচ্ছে না। করোনা রোগী হোক বা না হোক, সিমটম দেখলেই ফিরিয়ে দিচ্ছে। এরকম ঘটনা ঘটেছে যে 9টি হাসপাতালে গিয়েও ভর্তি করতে না পেরে অ্যাম্বুলেন্সের মধ্যে মারা গেছে। এরকম ঘটনা ঘটেছে সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গৌতম আইচ সরকার, তিনি একজন অতিরিক্ত সচিব ছিলেন। তাকে তার মেয়ে ডাক্তার হওয়া সত্ত্বেও বাংলাদেশের কোনো হাসপাতালে ভর্তি করাতে পারেননি। এই অমানবিক পরিস্থিতি, আমি ঢাকা কুমিল্লা সড়কে একজন যাত্রী গাড়ির মধ্যে মারা গেছে করোনা সন্দেহে, সে লাশটা রাস্তার পাশে রেখে গাড়ি চলে গেছে। বাংলাদেশের মানুষের মানবিকতা নিয়ে আমরা অনেক গল্প শুনি, কিন্তু এই অমানবিক পরিস্থিতিটা কেন তৈরি হলো? কাজী রিয়াজুল হক, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ শ্যামল বাবু। এ কথাটা ঠিক যে আমরা স্বাস্থ্য সেবা সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। এটা এছাড়াও আপনি যদি জাতিসংঘের যে সনদ দেখেন, ইকোনমিক, সোশ্যাল এন্ড কালচারাল রাইটস, যেটাকে আমরা সবসময় বলি, খুব গুরুত্বপূর্ণ সনদ, যেটাকে আমরা বাংলাদেশ স্বাক্ষর করেছে, সেখানেও খুব পরিষ্কার করে বলে আছে যে স্ট্যান্ডার্ড হেলথ ফ্যাসিলিটি এনশিওর করতে হবে সবার ক্ষেত্রেই। তো সেটা অতএব স্বাস্থ্যের প্রতি অধিকার আমাদের সকলেরই আছে, সব রোগের চিকিৎসা করার জন্য আমাদের সুযোগ আছে। এবং আমি বলবো যে এই সমস্ত সুযোগ সুবিধা মোটামুটি ভাবে আমাদের দেশে আছে, অ্যাভেলেবল। আমাদের প্রচুর সংখ্যক ডক্টর আছে। এবং আমরা এই করোনা ভাইরাসের সময় দেখতে পাচ্ছি, কথাটা বলতে হয়, করোনা ভাইরাসের সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডাক্তাররা অনেকেই অনেক ভালো ভালো কাজ করেছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা করোনাকে ফেস করছেন, আমরা তাদেরকে স্যালুট করি। তো সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি মানুষেরই যেহেতু স্বাস্থ্য সেবার পাওয়ার অধিকার রয়েছে, সেই জন্য প্রত্যেকটি মানুষেরই সেবা তাদেরকে নিশ্চিত করার জন্য তাদের একটা দায়িত্ব রয়েছে। কোন একটা কারণে কাউকে ফেরত দিয়ে দেয়া, সে বারবার করে ঘোরা, যে অতিরিক্ত সচিবের কথা বললেন, যে জাতির লাশ বাসের ভিতরের কথা বললেন, যে প্রসূতি ভদ্র মহিলা তার বাচ্চার জন্য সে সাধারণ সেবাটা পেল না, তাহলে তো আমরা একটাকে অ্যাড্রেস করতে যাই আর বাকিগুলোকে আমরা সবগুলোকে ভুলুণ্ঠিত করে ফেলছি। এটা তো হতে পারে না। প্রত্যেকটি মানুষের, আমরা কিন্তু সবসময় বলি যে প্রত্যেকটি মানুষেরই সমান অধিকার আছে।
এটা যদি আপনি সেই সার্বজনীন মানবাধিকার ঘোষণার 1 নম্বর আর্টিকেলটাও দেখেন, সেখানে খুব পরিষ্কার বলা আছে কিন্তু every এই citizen is born কাজী free, রেয়াজুল হক, equal. এগুলো তো বাস্তবে প্রয়োগ দেখছি না, আমরা দেখতে পাচ্ছি না, এবং এর জন্য সরকারের কোনো এনফোর্সমেন্টও দেখতে পাচ্ছি না। যে এই যে হাসপাতালগুলো দিনের পর দিন এই ধরনের ব্যবহার করছে, আমরা তো দেখলাম না কোনো হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আমাদের একটা সময় আমরা দেখেছি যে র্যাবের ম্যাজিস্ট্রেট গিয়ে আহ, বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালিয়েছে, বিভিন্ন হাসপাতালে অভিযান চালিয়েছে, বিশেষ করে ডেঙ্গুর সময় যখন বেশি দামে তারা ডেঙ্গু পরীক্ষা করত। কিন্তু এখন এই যে মানুষের যে অসহায়ত্ব, তাদের চিকিৎসার কোনো সুযোগ পাবেন না কোনো হাসপাতালে, এখানে কোনো আইনি প্রয়োগ কেন দেখতে পাচ্ছি না? না, এখানে তো আইনি প্রয়োগ থাকার কথা, যেটা আমি আগেই বলেছি প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার রয়েছে। এবং এটাও বলা আছে যে কিন্তু পরিষ্কার, আপনি জাতিসংঘ সনদ যদি দেখেন সেখানে কিন্তু পরিষ্কার বলা আছে এটাকে গভর্নমেন্টকে এনশিওর করতে হবে, গভর্নমেন্টকে কিন্তু ফ্যাসিলিটি এনশিওর করতে হবে। এনশিওর কি হচ্ছে? কিন্তু বাস্তবে আমরা যে ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি, এইটা তো কোনো ক্রমেই কাঙ্ক্ষিত না, এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। অতএব সরকারকে করোনা ভাইরাসের গুরুত্ব দিতে হবে, যেহেতু এটা একটা মহামারী আকারে সারা পৃথিবীতে এসেছে এবং বাংলাদেশেও তার আক্রমণ করেছে। কিন্তু তার অর্থ এই না যে অন্য রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবে, এটাও কোনো ক্রমে গ্রহণযোগ্য না। আমি এই প্রসঙ্গটাতে একটু নূর খান লিটনের মন্তব্য শুনতে চাই। আপনার মানবাধিকার নিয়ে কাজ করছেন দীর্ঘদিন, সাধারণ মানুষের অধিকারের জায়গাটা এখন কোন জায়গায় আছে? বিশেষ করে যারা সাধারণ রোগী, অন্য রোগের রোগী। আমরা যে কাহিনীগুলো শুনছি, ডক্টর সাদাত হোসেনের স্ত্রী, তিনি বাংলাদেশের একজন ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন, পিএসসি চেয়ারম্যান, তার স্ত্রীকে কোনো হাসপাতাল নেয়নি, শেষে তদবির করে একটা হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। এবং এরকম সাধারণ মানুষ তো আছেই, বহু সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে একেবারেই চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত হয়ে। কেন এই ধরনের পরিস্থিতি হচ্ছে, নূর খান লিটন? দেখেন, আমাদের কনস্টিটিউশন বলেন আর যেভাবেই বলেন, পুঁথিতে অনেক কথা লেখা আছে, চিকিৎসার নিশ্চয়তার কথা বলা আছে, চিকিৎসার অধিকারের কথা বলা আছে, কিন্তু বাস্তবে গত এই 2 মাসের যদি আমরা চিত্র লক্ষ্য করি, একটা ভয়াবহ নৈরাজ্য চলছে, অস্থিরতা চলছে, সমন্বয়হীনতা চলছে, পরিকল্পনাহীনতার মধ্য দিয়ে আসলে চিকিৎসা ব্যবস্থাটা আমরা লক্ষ্য করেছি। আপনি শত শত উদাহরণ দিতে পারবেন, আমিও দিতে পারবো, যে উদাহরণগুলি আমরা এখন দিচ্ছি, যে একজন মানুষ সাধারণ করোনা ভাইরাস হয়েছে পজিটিভ, তিনি চিকিৎসা পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, কোনো হাসপাতাল ভর্তি করছে না। এমনটি যেমন আছে যিনি করোনা নেগেটিভ, অর্থাৎ করোনা রোগী না, অন্য কোনো রোগে তিনি চিকিৎসা পাবার জন্য নানাভাবে চেষ্টা করেও একের পর এক হাসপাতালে যাচ্ছেন, তাকে ভর্তি করা হচ্ছে না। আজকেই আমি একজন সাংবাদিকের ফেসবুকের তার স্ট্যাটাসটা লক্ষ্য করলাম, তিনি ঢাকা মেডিকেলে গিয়েছিলেন ভর্তি হতে, করোনা পজিটিভ হওয়ার পরেও তিনি যে ভয়াবহ অবস্থার বর্ণনা করেছেন তার ফেসবুকের স্টেটমেন্টে, তাতে কোনো মানুষই আসলে এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে ওখানে চিকিৎসা নামে এক ধরনের অবহেলা চলছে। আরেকটি যে বিষয় আমরা লক্ষ্য করেছি, যে এই করোনাকে কেন্দ্র করে সমাজে যেই ধরনের ভীতিকর একটা অবস্থা তৈরি করা হয়েছে, এবং সেখানে আমরা দেখছি মানবিকতার চরম অবহেলা, অবজ্ঞা। একজন চিকিৎসক, তিনি সারাদিন চিকিৎসার কাজে যুক্ত থেকে যখন বাড়িতে যাচ্ছেন, তার বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। একজন করোনা ভাইরাসের রোগী বাড়িতে পড়ে আছেন, তার আত্মীয় স্বজন কেউ লাশ নিতে, মানে লাশটি নামাচ্ছেন না। আমরা লক্ষ্য করেছি লাশ দাফন করা, সেগুলো ধরেন সোশ্যাল ট্যাবু বা আমাদের সমাজের যে ধরনের ভুল এক ধরনের মানসিকতা থেকে হয়তো এগুলো হচ্ছে, কিন্তু যেগুলো একেবারে সাংবিধানিক অধিকার ভাবে নিশ্চিত আছে, আইনের দ্বারা সংরক্ষিত আছে, সেই অধিকারগুলো কেন পাবে না? এবং এগুলো এনফোর্সমেন্ট করার ক্ষেত্রে আপনি কোনো গাফিলতি দেখতে পাচ্ছেন কিনা? এখানে আরেকটু জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। বলা হচ্ছে চিকিৎসার সবার অধিকার এবং সেটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, কিন্তু আমরা যদি এই করোনার আগের সময়টা লক্ষ্য করি, ঢাকা মেডিকেল কলেজে বলেন তো একটা সিটে 2 জন ফ্লোরিং করছে, আসলে আমরা কতটুকু সেবা দিতে পারছি রাষ্ট্রের তরফ থেকে, সেইটা একটু ভাবা দরকার। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে এই যে অবহেলাগুলি আমরা দেখছি, নিষ্ঠুরতার যে ঘটনাগুলো দেখছি, সেই ক্ষেত্রে আমাদের রাষ্ট্রের তরফ থেকে এনফোর্স করার জন্য যাদের উপর দায়িত্ব, তারা এই জায়গাটিতে মারাত্মকভাবে অবহেলা করছেন, এবং এই অবহেলাটা আসছে হচ্ছে পরিকল্পনার অভাব এবং সমন্বয়হীনতার কারণে। আপনি অবাক হয়ে যাবেন যে এক ধরনের অস্থিরতা কিন্তু বিরাজ করছে। একজন মানুষ, আজকে যদি আমি আক্রান্ত হই, আমি কোথায় যাব চিকিৎসার জন্য, কোথায় আমি
আমার পরীক্ষাটা করব, কি পদ্ধতিতে হবে? শত শত মানুষ রোদের ভিতর লাইন দিয়ে দাঁড়ায় থেকে পরীক্ষা করা, আমি নেগেটিভও হতে পারি। কই, সেই জায়গা তো আসলে পরিকল্পনার ক্ষেত্রে অভাব রয়েছে। তারপর প্রত্যেকটা হাসপাতালে রোগীকে রিসিভ করার একটা নৈতিক দায়িত্ব থাকা দরকার। সেখানে দেখা যাচ্ছে কেউ করোনা হলে নিচ্ছেন না, এইগুলো কেউ নিয়ে করোনা নানা হলে নিচ্ছে। যুক্তি আছে। আমি গতকাল একটা মন্তব্য পড়ছিলাম, জাফর আহমেদ মল্লিক, তিনি বারডেমের মহাপরিচালক, তিনি বলছেন এরকম পরিচয় লুকিয়ে তাদের আইসিইউ ইউনিটে এরকম একজন মানে রোগী ভর্তি হয়, করোনা রোগী, তাদের পুরো ইউনিটটিকেই মানে করতে হয়েছে, লকডাউন করতে হয়েছে। এই সমস্যাগুলোর আমি জানি না কোনো সমাধান আছে কিনা। আমি একটু মিস্টার রুকনউদ্দিন আপনার কাছে যেতে চাই, আপনারা যেহেতু চিকিৎসক মানুষ। একটা জিনিস আমরা কদিন আগে একটা পরিপত্র দেখলাম, যেটা স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক সব মানে সম্ভবত অতিরিক্ত মহাপরিচালক যিনি দিয়েছিলেন, নাসিমা সুলতানা, তিনি দিয়েছিলেন যে কোনো রোগীকে ফেরানো যাবে না এবং প্রয়োজনে রোগীকে বসিয়ে রেখে স্বাস্থ্য দপ্তরের হটলাইনে ফোন করতে হবে, তারপর তারা বলে দিবেন যে কোথায় চিকিৎসা হবে। এই ধরনের, এটি কি একটি বাস্তবসম্মত পরামর্শ হলো কিনা স্বাস্থ্য দপ্তরের, যে রোগীকে বসিয়ে রেখে আপনি হটলাইনে ফোন করে তারপর জানবেন, যে হটলাইনে কোনো রেসপন্স পাওয়া যায় না, তারপরে আপনি রোগীর অবস্থা কি হবে? একজন ধরেন হার্ট অ্যাটাকের রোগী আসলো, তাকে আপনি বসিয়ে রেখে ফোন করবেন, তারপর আপনাকে পরামর্শ দিবে যে কোথায় আপনার চিকিৎসা হবে। এটি কি খুবই একটা রিয়েলিস্টিক পরামর্শ হলো কিনা? শ্যামলদা, ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। শ্যামলদা, আমি কতগুলি জিনিস মধ্যে একটু নজর দেওয়ার চেষ্টা করব। একটা হচ্ছে যে সমাধানের পথগুলি তে আমাদের যাওয়া উচিত। এই পরিস্থিতি, করোনা কিন্তু আমাদের চোখগুলি খুলে দিছে। আমরা কিন্তু এগুলোর জন্য কখনোই তৈরি ছিলাম না। এখন আমাদের যেটা কিছু কিছু জায়গায় আমরা হয়তো ওই জায়গাগুলিতে যাওয়ার চেষ্টা করতেছি। পূর্ণাঙ্গ হসপিটালগুলিতে আমাদের করোনার জন্য ডেডিকেটেড করা উচিত ছিল প্রথম থেকেই, এবং সেটা কিন্তু আস্তে আস্তে হয়তো সেদিকে আমরা হাঁটবো। পূর্ণাঙ্গ হসপিটাল বলতে আমরা এজ এ ফিজিশিয়ান আমরা বুঝি, আপনি জানেন যে যেখানে সার্জারি থেকে শুরু করে গাইনি ফ্যাসিলিটি, শিশু ফ্যাসিলিটি থেকে শুরু করে এভরি ফ্যাসিলিটি, শুধু আইসিইউ ভেন্টিলেশন না, অন্যান্য যে কি বলে যে স্বাস্থ্য ফ্যাসিলিটি যেগুলো আছে, অন্যান্য ডিপার্টমেন্টের নিউরো সার্জারি থেকে শুরু করে সমস্ত ফ্যাসিলিটি যেগুলো আছে, সেগুলোকে যদি কোভিড হসপিটালে রূপান্তরিত করা হতো, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সমাধান হতো। তার মানে আমরা যথাযথ পদক্ষেপ নিইনি। আচ্ছা, এটা একটা। দ্বিতীয়ত হচ্ছে যে নন কোভিড এবং সাসপেক্টেড কোভিড, দুইটা টার্ম। নন কোভিড হচ্ছে যে না, কোভিড ইনফেক্টেড না, কিন্তু সাসপেক্টেড, যেখানে সাসপেক্টেড কোভিড, যেগুলো আমরা বলতেছি ইয়েলো জোনে এই রোগীগুলোকে রাখার কথা, সেই জায়গাটা কিন্তু আমরা এখন তৈরি করার জন্য ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, এবং আশা করা যায় যে এগুলো হয়তো আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে। জনাব রুকনউদ্দিন, আমরা গত পরশুদিন আমি আবুল কালাম আজাদ, যিনি ডিজি, তার একটা বক্তব্য আমি তুলেছিলাম, যে তারা বলছেন তারা এখন থেকে এগুলো চেষ্টা করবেন প্রতিটা হাসপাতালকে 3টা জোনে ভাগ করতে। হ্যাঁ, এটাই আসছে। একটা কোভিড, আরটা হচ্ছে সাসপেক্টেড কোভিড। এটা জি। পৃথিবীর উন্নত দেশগুলোতে যাতে কোনো রোগীকে ফেরত দেয়া না হয়, এই ধরনের উদ্যোগ তারা নিয়েছেন, কিন্তু বাংলাদেশে তো আমরা এটা নিইনি এখনো পর্যন্ত। এটা শুরু হয়েছে, এখন শুরু হয়েছে। কোন হাসপাতালে শুরু হয়েছে যদি একটু বলেন? এটা বাংলা স্পেশালাইজড হসপিটালে, এটা নন কোভিড রোগী যেগুলো সাসপেক্টেড রোগী, সাসপেক্টেড কোভিড এবং নন কোভিড, এই দুটো পেশেন্টকে রিসিভ করা হচ্ছে। কিন্তু একটা জিনিস হচ্ছে যে আপনি সাসপেক্টেড কোভিড, কিন্তু এটা তো বড় বড় হসপিটালগুলোতে হওয়ার কথা, না হলে তো মানুষ যাবে কোথায়? আচ্ছা শ্যামলদা, এটা আমাকে 1 মিনিট সময় দেন, আমি বলতেছি। যেটা হচ্ছে বড় হসপিটালগুলিকে কিন্তু এখনো সময় আছে 3টা জোনে ভাগ করা, যে কোভিড, সাসপেক্টেড কোভিড আর নন কোভিড।
এবং এটা যদি আমরা জানাই দিতে পারি যে হ্যাঁ এই আমাদের এই সাসপেক্টেড কোভিড পেশেন্ট গুলি এই হসপিটাল রিসিভ করবে, সরকারি হসপিটাল এবং প্রাইভেট হসপিটাল রিসিভ করবে, তাহলে কিন্তু আমাদের ইজিলি একটা সমাধান হয়ে যাচ্ছে। দ্বিতীয় কিন্তু হচ্ছে সেটা তো ছোট হচ্ছে না, হসপিটাল, সেরকম কোন নির্দেশনা কি গেছে আপনাদের কাছে? না, মাঝারি যে হসপিটাল গুলি আছে সেগুলো আমরা নন কোভিড এবং সাসপেক্টেড কোভিড এই দুইটা ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি। আর ছোট হসপিটাল গুলি এটা নন কোভিড, সেক্ষেত্রে কিন্তু একটা রোগী হয়তো একটা জায়গায় যাবে, তারপরে তার সেকেন্ড জায়গায় তার কিন্তু আলটিমেটলি ডেস্টিনেশনে পৌঁছবে। এইটা কিন্তু আমাদের করতে হবে, এটা না করলে কিন্তু আমরা আমাদের সমাধানের জায়গায় যেতে পারবো না। সেকেন্ড যেটা হচ্ছে না, কিন্তু এইটার জনাব রকুনুদ্দিন, এই যে অ্যাম্বুলেন্সের ভিতরে 9 ঘন্টা ঘুরে কোনো হাসপাতালে না নেয়ার কারণে রোগী মারা যাচ্ছে, এটা আমাদের জন্য কি লজ্জার বিষয় না? এইটা ডেফিনেটলি এটা লজ্জা এবং আমাদের জন্য অবশ্যই। কিন্তু কথা হচ্ছে যে শ্যামল, আমি এটা ডিফেন্ড করব না, কিন্তু কথা হলো যে এটা জন্য তো তৈরি ছিল না, পৃথিবীর কোনো দেশে তৈরি ছিল না, আমাদের দেশও তৈরি ছিল না। এবং এটা ঠিক যে আমরা যথেষ্ট পরিমাণ সময় পাইছি এবং আমরা বলারও চেষ্টা করছি অ্যাজ এ ফিজিশিয়ান যে এই জায়গাগুলি করা উচিত, এবং এটার হয়তো রাতারাতি করা সম্ভব না, এই কারণে হয়তো দেরি হচ্ছে। কিন্তু আমরা আশাবাদী যে হ্যাঁ এটা যত সামনের দিকে যাবে হয়তো এই কিছু কিছু হসপিটাল হয়তো ডিক্লেয়ার হবে যারা নন কোভিড শুধু ডিল করবে, কিছু কিছু হসপিটাল কোভিড এবং সাসপেক্টেড কোভিড, এবং কিছু কিছু হসপিটাল কোভিড আপনাদের বাংলাদেশের স্পেশালাইজড হসপিটালের মতো অন্য হসপিটাল গুলো সেই উদ্যোগটি নিবে। আমি একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের এখানে যুক্ত আছেন। তার আগে একটু টেলিফোন নিতে হবে, একজন টেলিফোনে সংযুক্ত আছেন আমাদের সাথে। কে আছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন মন্তব্য করুন। আসসালামু আলাইকুম দাদা, আমি মাহবুব মধ্যবাড্ডা থেকে। হ্যাঁ বলুন। সমস্যা হয়েছে 6 তারিখে স্যার জ্বর আসছে ব্যথা ছিল এবং জ্বর সাইরা গেছে 2 দিনের মধ্যে, কিন্তু পায়ে এমন ব্যথা আসছে এখন আমি দাঁড়ানো থেকে দাঁড়ায় যে আমি বাথরুমে যাব ওই শক্তিটাও নেই, মানে এখন একটু। আচ্ছা, আমি আপনাকে বলি, আমরা এই অনুষ্ঠানে অবশ্য আপনাকে চিকিৎসার পরামর্শটি দিতে পারবো না, কারণ আমাদের এখানে ওই ব্যবস্থাটি নেই। তারপরও আপনি চাইলে আমাদের চেষ্টা করছি, মনে করেন 333-তে ফোন দিয়ে চেষ্টা করছি, ওনারা ফোন ধরে 2 কথা শুই না কাইটা দেয়। কিন্তু আমার তো মনে করেন যে এখন যদি করোনা পজিটিভ হয়ে থাকি, আমার তো মনে করেন আইসিডিআর এর কাছে 333-তে আজকে ফোন দিয়েছি। আমি এখানে আমাদের 3 জন চিকিৎসক আছেন, আপনি একটু শুনেন, আপনার সমস্যাটা আরেকটু বলেন, তাহলে আমরা চেষ্টা করব আমাদের এখান থেকে আপনাকে সহযোগিতা করা। বলুন, আপনি বলুন। স্যার আমার 6 তারিখে জ্বর আছে। জ্বর ছাড়া আর কি পায়ে ব্যথা? জ্বর মাঝেও ব্যথা ছিল, পায়েও ব্যথা ছিল। জ্বর সাইরা গেছে, কিন্তু মনে করেন পায়ে হাঁটুর নিচে এমন ব্যথা আসছে এখন আমি দাঁড়ায়া। আপনি শুনুন, আপনাকে যে ডাক্তার সাহেব যে প্রশ্ন করছেন সেটা একটু শুনুন। হ্যাঁ, আপনার কি ডায়াবেটিস আছে? জি না, আমার ডায়াবেটিস নেই। আপনার পা ফুলছে? না, এমনি তো পা ফুলে নেই। আচ্ছা, আমার মনে হয় ওনার হয়তো পায়ে ব্যথা তো অনেক কারণে হতে পারে, অর্থোপেডিক্স এর অনেক সমস্যার জন্য বা ইনফেকশনের জন্য। তো একটু উনি নিয়ারেস্ট কোনো ডাক্তার যে হসপিটালে যোগাযোগ করা, খুব সম্ভবত পায়ে ব্যথার জন্য জ্বর হতে পারে। তো কোভিড তো এখন যে কোনো পেশেন্টই তো কোভিড সাসপেক্টেড। কিন্তু ওনার যে অভিযোগটি সেটি হচ্ছে আরেকটু বিস্তৃত, সেটি হচ্ছে উনি দীর্ঘদিন ফোন করে চেষ্টা করছেন আইডিসিআর এ করোনা টেস্ট করাতে চান, কিন্তু ফোন ধরছে না, কেউ ফোনে পাওয়া যাচ্ছে না। এটি একটি মানবাধিকারের লঙ্ঘন। আমি আসবো আপনার কাছে, একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে আছেন যুক্ত আমাদের সাথে চট্টগ্রাম বাংলাদেশ মেডিকেল ইনস্টিটিউট চট্টগ্রামের মোহাম্মদ ফয়সল ইকবাল চৌধুরী। ডক্টর ফয়সল, এই যে ঘটনাগুলো আমরা আলোচনা করছি যে সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা পাওয়ার অভাব, এটির মূল কারণটা কি মনে করছেন আপনি? আমাদের ব্যবস্থাপনার সমস্যা? ধন্যবাদ দাদা। আমি মনে করি এটা আমাদের প্রথম থেকে আমাদের সমন্বয়হীনতা, সিদ্ধান্ত এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই জিনিসটা ঘটেছে। আমরা চিন্তা করি নাই, আমরা শুধু কোভিড নিয়েই আমরা পড়েছিলাম।
আমরা কোভিড আক্রান্ত হলে এটা করব কোনটা কোভিড হাসপাতাল কোনটা নন কোভিড এটাতে ব্যস্ত ছিলাম। আমাদের যে ক্রনিক কেসের যে রোগীগুলার ডায়ালাইসিস লাগবে, যারা কার্ডিয়াক পেশেন্ট আছে, যারা সিওপিডি পেশেন্ট আছে, সারা বছর যারা এসমাতে ভুগেন, এদের আসলে কি হবে জিনিসটা আমরা খেয়ালই করিনি। না, কিন্তু যেটা ডক্টর ফয়সল চৌধুরী, এটা শুধুমাত্র তাদেরকে দায়ী করবো কেন? ঢাকা শহরের যে সমস্ত 5 স্টার হসপিটাল, তারা কেন কোন রকমের বিশ্লেষণ বিচার বিবেচনা ছাড়া সাধারণ রোগীদেরকে এভাবে ফিরিয়ে দেবে? বা এই যে স্পেশালাইজড হসপিটালের যে কথাটা বললো যে তারা যে 3টা জোনে ভাগ করেছে, এই ব্যাপারগুলো এনশিওর করার দায়িত্ব তো হসপিটালগুলোর আছে। তারা হাজার হাজার কোটি টাকা কামিয়েছে ব্যবসা করে গত বছরের পর বছর ধরে। এই জিনিসগুলা হয়তো ওনারা আগে করেন না, অথবা সবাই তো ধরেন কোভিড থেকে আমার মনে হচ্ছে এক ধরনের সবাই অ্যাভয়েড করার চেষ্টা করেছিলেন যে জিনিসটা। আর ঢাকা শহরের বড় হসপিটাল গুলা হয়তো করতে পারেন, ওনাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওখানে কোভিড নন কোভিড সাসপেক্টেড। কিন্তু আমি আমার চট্টগ্রাম দিয়ে বলতে পারি, চট্টগ্রামে আপনি জানেন, আপনি তো চট্টগ্রামের সন্তান, একমাত্র একটা টারশিয়ারি হসপিটাল আছে চট্টগ্রাম মেডিকেল কলেজ। তখন এই হসপিটাল থেকে এখনো পর্যন্ত আমরা কোভিড এর আনটাস্ট রেখে দিচ্ছি। আমরা চট্টগ্রাম সদর হাসপাতাল মাত্র 120 বেড নিয়ে আর বিআইটিআই 30 বেড নিয়ে শুরু করেছি। আজকেও আমি একদম অমানবিক 2 জন রোগী, একটা ডায়ালাইসিসের রোগী, একটা কার্ডিয়াক পেশেন্ট, আমাদের বিভিন্ন হাসপাতালে ঘুরে ওনারা ডায়ালাইসিসের জন্য ভর্তি করতে পারেননি, বিভিন্ন ক্লিনিকে গেছেন যেখানে ডায়ালাইসিসের সুবিধা আছেন। তা আমরা চট্টগ্রাম বিএমএ থেকে আমরা আমাদের নাম্বার দিয়ে দিয়েছিলাম, কেউ যদি ভর্তি হতে না পারেন আমাদেরকে ইনফর্ম করার জন্য। তখন ওই 2টা রোগী আমাদেরকে ইনফর্ম করার পর আমরা 2 জনের ভর্তির ব্যবস্থা করেছি। কিন্তু কেন আমাদেরকে ফোন করতে হবে? এই জিনিসটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের এটাই আপনাদেরকে বিএমএ কে কেন এই ধরনের জায়গায় ইন্টারভেন করতে হবে? স্বাস্থ্য ব্যবস্থা কেন নিশ্চয়তা দেবে না? আপনি যে জিনিসটা বলেছেন এটা স্বাস্থ্য অধিদপ্তরের না, গত 11/5 উপসচিব জনাব ইকবাল হোসেন একটা সার্কুলার দিয়েছেন, কোন জায়গায় কোন হাসপাতাল যদি না করে তাহলে তাদেরকে হটলাইনে ফোন করবে, তারপর ভর্তি হবে। এই হটলাইন ফোন করে আসলে কি অতক্ষণ অপেক্ষা করার কোন রোগীর, একুইট রোগীর কোনো সময় আছে? আরেকটা জিনিস হচ্ছে ওনারা বলছেন বিভিন্ন হাসপাতালকে আপনার 2টা ব্যবস্থা রাখার জন্য। আমি চট্টগ্রামের আঙ্গিকে বলতে পারি, এখানে যেসব বেসরকারি মেডিকেল বা ক্লিনিক গুলো আছে ওই ধরনের ইনফ্রাস্ট্রাকচার না যে তারা করতে পারবে। যে জিনিসটা করা উচিত ছিল সরকারের, আমি মনে করি যারা দায়িত্বে আছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগের, আসলে এগুলো যারা আমাদের অ্যাডভাইজার ছিলেন, আমাদের অ্যাডভাইজারি কমিটি, তাদেরকে কাজে লাগানো উচিত ছিল। যে হাসপাতালগুলোতে ডায়ালাইসিস, আপনার স্ট্যান্ডিং করার ফেসিলিটি, যে হাসপাতালগুলোতে অন্যান্য সমস্ত আইসিইউ, এই ধরনের কিছু হাসপাতাল সিলেক্ট করা উচিত ছিল সরকারের বা স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে। কিছু হাসপাতালকে সিলেক্ট করে তাদের সাথে এমইউ করা উচিত ছিল। যতই এই ধরনের রোগী আসবে, কোভিড হোক নন কোভিড হোক, এই রোগীগুলোকে এইসব হাসপাতাল ভর্তি করতে হবে। এবং কিন্তু ডক্টর ফয়সল, আপনার কি মনে হয় যে স্বাস্থ্য দপ্তর যে এদের উপরে কোন রকমের প্রভাব বিস্তার করতে পারছে না? এই যে বড় বড় হাসপাতালগুলোতে রোগী নেওয়ার ব্যাপারে শত অভিযোগ আসছে, কিন্তু সেই অভিযোগে কোন রকমের কোন সুরাহা হচ্ছে না। আপনি স্কয়ার রোগী নেয়নি, ডক্টর সাদাত হোসেনের স্ত্রীকে নেয়নি, তাতে কিছু হয়নি স্কয়ারের। এই বড় বড় হাসপাতালগুলো, ইউনিভার্সাল হাসপাতাল কিংবা আপনার ইউনাইটেড হাসপাতাল কিংবা ল্যাব এইড কিংবা বড় বড় আরো যে হাসপাতালগুলো, তারা রোগী নিচ্ছে না। অনিমেষ, গৌতম আইচ এই সবকটি হাসপাতালে গেছেন এবং কোন হাসপাতালে তাকে ভর্তি করায়নি। তার কিন্তু কোভিড ছিল না, তিনি একজন নিয়মিত ডায়ালিসিসের রোগী ছিলেন। শেষ পর্যন্ত তিনি কোভিড না হওয়া সত্ত্বেও তাকে ভর্তি হতে হলো কুর্মিটোলাতে, কুর্মিটোলা হাসপাতালে, এবং এই মুগ্ধতা হয়ে পরে আবার কুর্মিটোলায় নিয়ে যাওয়া হলো এবং মারা গেছেন কুর্মিটোলায়। এবং কুর্মিটোলায় তার মেয়ে বলছে যে কোনো ডাক্তার একবারও আসেনি দেখতে, মেয়ে ডাক্তার, তিনি ওষুধ খাওয়াচ্ছিলেন আর ছেলে অক্সিজেন লাগাচ্ছিল। এটি কি বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র? আপনারা যে এই যে ডাক্তারদের সংগঠন করেন, বিএমএ করেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ করেন, কেউ কেউ ড্যাব করেন, কেউ আরো কি করেন, এই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আসলে এগুলো করার প্রয়োজন কি আছে আসলে আদৌ? না, এটা আসলে কোনোভাবে কাম্য নয়। কারণ একজন চিকিৎসক না, আমি মনে করি একজন সাধারণ মানুষের যদি সে একটা দিনমজুরও হতো, আমার মনে হয় তার স্বাস্থ্য সেবাটা পাওয়া অবশ্যই তার সুনিশ্চিত করা আমাদের দায়িত্ব ছিল। এক্ষেত্রে আমরা মনে করি আমরা যেসব চিকিৎসক এই জিনিসটা করেছি, আমরা মনে হয় আমরা অমানবিকতার পরিচয় দিয়েছি। এই জিনিসটা কোনোভাবে কাম্য নয়। আপনি যে কথা বলেছেন, আপনি কিছুদিন আগে, আপনার মনে আছে কিনা জানি না, আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মন্ত্রী
ওনার এনাম মেডিকেল কলেজ, ওনারা আগের দিন ডিক্লারেশন দিয়েছিলেন বেসরকারি, ওনারা সমস্ত বেসরকারি মেডিকেল কলেজ ঢাকঢোল পিটিয়ে চিকিৎসা সেবা দিবেন। আপনি দেখেছেন তারপর দিনই একটা রোগী ওনার হাসপাতালে গিয়ে ভর্তি হতে পারেনি। আমার মনে হচ্ছে এই অবস্থার মধ্যে আমাদেরকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর এই জায়গায় রাশ টেনে ধরা উচিত আমি মনে করি। এই সমস্ত যারা এই ধরনের সাধারণ রোগীদেরকে আপনার ভোগান্তি দিচ্ছে, আমি মনে করি এই জায়গায় আমাদেরকে আর একটু তদারকি করা দরকার, এবং কিছু কিছু হাসপাতাল আমাদেরকে এবং ত্রাণ প্রতিমন্ত্রী সম্ভবত বেসরকারি হাসপাতাল মালিক সমিতির গুরুত্বপূর্ণ নেতা, ওনারা ডিক্লেয়ার দিয়েছেন আগের দিন ঢাকঢোল পিটে, কিন্তু তারপর দিনে ওনার হাসপাতালে একটা রোগী রিফিউজ হয়েছিলেন। আমি আসছি আপনার কাছে, আবার আমি একটু যুক্তরাষ্ট্র যেতে চাই, ফ্লোরিডায় কি অবস্থা এহসানুল করিম? ফ্লোরিডার কি অবস্থা? আমরা ফ্লোরিডার দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছি, অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা বিভিন্ন সময় ফ্লোরিডা থেকে বিভিন্ন চিকিৎসকের সঙ্গে যুক্ত হচ্ছে। এখন আগে সর্বশেষ অবস্থা একটু শুনি, আপনাদের ফ্লোরিডার অবস্থা কি? আচ্ছা, ফ্লোরিডা আমি আপনার ধন্যবাদ শ্যামলদা, ধন্যবাদ আরটিভি আমাকে এরকম সুযোগ দেওয়ার জন্য, এবং বাংলাদেশের সব ফ্রন্টলাইন যারা কাজ করছেন, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, আপনার যারা জার্নালিস্ট, তাদের সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, কারণ এই সময়ে এই মুহূর্তে জীবনের বাজি নিয়ে তারা কাজ করছেন। তো প্রথমে যে প্রশ্নটা আপনি করেছিলেন, আসলে আমি একটু বলি যে আমাদের হসপিটালে, আমি যেখানে কাজ করি, আমরা কিভাবে এই করোনা এবং করোনা ভাইরাস পেশেন্ট, কোভিড ইউনিট, পেশেন্ট আন্ডার ইনভেস্টিগেশন অর্থাৎ যারা পেশেন্ট আন্ডার ইনভেস্টিগেশন অর্থাৎ যারা সাসপেক্টেড, আরেকটা হচ্ছে নন কোভিড ইউনিট। আমরা প্রথমে এমার্জেন্সি রুমে আমরা যেটা করেছি ফ্লোরিডায়, প্রথমে আমাদের গভর্নর বলেছে যত ইলেকটিভ সার্জারি সব বন্ধ, ফার্স্ট রেসপন্স, তাতে বেড ওপেন হলো, কারণ আমরা কোনো ওটা করবো না। নার্সিং হোমে ভিজিটার বন্ধ, যাতে নার্সিং হোমে ভাইরাসটা স্প্রেড না করে। এমার্জেন্সি রুমে আমরা ট্রিয়াজ, যেখানে টেস্ট, যেটা অনেকে এখানে আমি শুনলাম, অ্যাকচুয়ালি এই ভাগ করার সবচেয়ে যে প্রিন্সিপাল জিনিসটা, সেটা হচ্ছে যে টেস্টিং এবিলিটি। ইউ হ্যাভ টু ডু দ্য টেস্ট এন্ড ডিভাইড ইনটু 3 সেকশন। যে যারা নেগেটিভ তারা নন কোভিড ইউনিট যাবে, অর্থাৎ যারা এখনো টেস্টটা পেন্ডিং কিন্তু আমরা সাসপেক্ট করছি, তারা হলো পেশেন্ট আন্ডার ইনভেস্টিগেশন ইউনিট, আর যারা কোভিড তারা তো পুরো সেপারেট আরেকটা ইউনিট। এই যে সেকশনটা হলো, এটা সুন্দর করে ভাগ করে দিল, কারণ এমার্জেন্সি পেশেন্ট, এটি কি একটি হাসপাতালে এটি ভাগ হয়ে যাচ্ছে? জি অবশ্যই, এই পেশেন্টকে তো আমাদের এখানে এটা তো হচ্ছে না। আমাদের এখানে আপনাকে সিমটোমেটিক দেখেই ফেরত দিয়ে দিচ্ছে, আপনি যে রকম রোগী হন ফেরত দিয়ে দিচ্ছে। তো এইখানে হলো বেসিক যে টেস্টিং এবিলিটি একটা দেশের। আমরা এখানে আমেরিকা শুধু টেস্ট বলছি, কারণ যত টেস্ট হবে সেটা আমাদের এপিডেমিওলজিকে যেমন হেল্প করবে, আমরা কোথায় আছি এপিডেমিওলজির কার্ভে, এবং এটার কতটা রেট অফ ইনফেকশন হলো, এবং এই যে আমরা যে কেস ডিটেক্ট করে যে ট্রিটমেন্ট, এটা খুব বেসিক জিনিসটা হচ্ছে যে টেস্টিং ক্যাপাসিটি। সেটা আই এম শিওর, আমি জানি না বাংলাদেশের সরকার এখন কতটুকু এই টেস্টিং ক্যাপাসিটি বাড়াচ্ছে। দ্যাট ইজ দ্য ভেরি কি অফ দিস গেম। টেস্টিং ক্যাপাসিটি আমাদের খুবই কম। সারা বাংলাদেশের আয়তন, ঘনত্ব, জনসংখ্যার তুলনায় ডেইলি 6-7 হাজার টেস্ট ইজ নট এনাফ, এবং সেটা সারা বাংলাদেশের সুবিধাগুলো একই রকম নেই। মাত্র বাংলাদেশের অল্প কিছু জায়গায় এই ফ্যাসিলিটি আছে। তারপরে পিপি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কত আছে, এগুলো হলো বেসিক করার জন্য হসপিটালের ভিতরে আমরা যে ভাগ করে দিচ্ছি, এগুলো হলো বেসিক। আমি বাংলাদেশের ডাক্তারদেরকে আমি অভিযোগ করব না, কারণ এখানে তাদের অপ্রতুল সাপ্লাই আছে, টেস্টিং ক্যাপাসিটি নাই, কিভাবে তারা করবে? কিন্তু এটা যত বাড়ানো যাবে, এবং তারপরে অন্য ডাক্তাররা যারা বললেন যে এটা তারা যে প্ল্যান আছে, দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু গো। আর এটা হলো মানবতার ব্যাপারে, যে প্রথমেই আপনার বললেন যে আসলে আমাদের যখন রোগী আমরা হসপিটালে ভর্তি করি, প্রথমেই রোগীকে একটা জিনিস ধরে দেওয়া হয় হচ্ছে পেশেন্টস রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস, একটা কাগজ, তোমার এই রাইট এন্ড রেসপন্সিবিলিটি আমাদের জাতিসংঘে আছে, দেশে আছে, কিন্তু এটা আমাদেরকে জনগণকে আসলে একটা ধরিয়ে দিতে হবে যে দিস ইজ ইউর রাইট। তুমি যখন একটা হসপিটালে আসো, কিন্তু জনগণ আসলে এতই অসহায়, তাদের কোনো রাইটই মানে তাদের এক্সারসাইজ তো দূরের কথা, এক্সপ্রেস করার কোনো স্কোপই নেই। সেটা ভাষায় বললে হবে না, মুখে বললে হবে না, একেবারে এটাকে অ্যাকশনে নিয়ে আসতে হবে, অর্থাৎ আইন বানাতে হবে তার পেশেন্টের পক্ষে, তবেই হয়তো আস্তে আস্তে আমরা ওইদিকে আগাতে পারবো।
আমি আর- আমি আসছি, আমি এহসানুল করিম আপনার কাছে আসছি। আমি আবার একটু কাজী রিয়াজুল করিমের কাছে যেতে চাই। আপনি এই মানবাধিকারের জায়গায় আপনার কি মনে হয় যে আমরা ফ্রম দ্য পিপল পার্সপেক্টিভ থেকে, জনগণের দিক থেকে কোনো একটা পদক্ষেপ নিতে পারে কিনা, যাতে এই আইনগুলো মানতে বাধ্য হয় হাসপাতালগুলো, সাধারণ রোগী যাতে চিকিৎসা বঞ্চিত না হয়? কাজী রিয়াজুল হক, আপনার দীর্ঘদিনের, আপনি সরকারি কর্মকর্তাও ছিলেন এবং পাশাপাশি আপনি দীর্ঘদিন মানবাধিকারের নিয়েও কাজ করেছেন। ধন্যবাদ। হ্যাঁ, ডেফিনেটলি এটা তো জনগণের তো একটা ভূমিকা আছেই। তো আমরা প্রথমে যেটা নিয়ে আলাপ আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এখানে কি অ্যাক্টর হচ্ছে গভর্নমেন্ট। সরকারের পক্ষ থেকে আমরা যে দেখতে পেয়েছি, যেটা এতক্ষণ আলাপ হলো, সবাই কম বেশি বললেন যে যে ধরনের ব্যবস্থাপনা করা হয়েছিল, তো আমাদের সেই ব্যবস্থাপনাগুলোকে বোধহয় আরো অনেক উন্নত করতে হবে, আমাকে যে স্বাস্থ্যসেবা সবার কাছে পৌঁছে দিতে হয়। কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা করে উঠতে পারিনি। আপনি যদি ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে দেখেন, বাংলাদেশে কিন্তু জাতীয় পর্যায় থেকে একদম গ্রাম পর্যন্ত আমাদের মেডিকেল ফ্যাসিলিটি সরকারি পর্যায়ে রয়েছে, আর বেসরকারি পর্যায়ে অনেক হসপিটাল রয়েছে। কিন্তু এই ব্যবস্থাগুলো যে আসলে কার্যকর কিছু না, সেটা এই সংকটে আসলে তখন আমাদের ধরা পড়ছে যে আসলে এগুলো তেমন খুব একটা জোরালো কোনো ব্যবস্থা না। এক্স্যাক্টলি। তো সেইটাই আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, যারা কাজ করছে, উইথ ডিউ রেসপেক্ট টু দোজ ফিজিশিয়ানস যারা করোনা ভাইরাসকে খুব সুন্দর করে অ্যাড্রেস করছে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, কিন্তু তারপরে বলবো ডাক্তারের কাছে মানুষের প্রত্যাশা না, শুধু এটা ডাক্তারের কাছে মানুষের দাবি, অধিকার, মানুষের এটা পাওয়ার অধিকার রয়েছে এবং ডাক্তারদেরকে সেটা করতে হবে। এবং যারা না করবেন, যারা এটা না করবেন, এবং এইটার জন্য যে ব্যবস্থাপনাটা, যেটা একটা বললে যে বিভিন্ন ভাগে ভাগে ভাগ করে দেওয়া হবে, যে নন কোভিড, কোভিড এবং সাসপেক্টেড, এই যে ভাগ করে দেওয়া হবে, এগুলো অনেক আগে থেকেই এই উদ্যোগগুলো নেওয়া যেত, যেটা এখন ধাপে 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 নেওয়া হচ্ছে। তা আমি মনে করি তারপরেও এই বিষয়টা নিয়ে সবাইকে, আমাদেরকে, সমস্ত ডাক্তারদের জন্য এ ব্যাপারে প্রয়োজন, এটা প্রয়োগের জন্য তেমন কোনো আইন আমাদের এখানে আছে বলে আমার জানা নেই, কিন্তু প্রয়োগের জন্য এটাকে একটা আমাদের প্রয়োজন হলে আইন করতে হবে। কারণ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হয়ে কোনো মানুষ মৃত্যুবরণ করুক, আমাদের স্বাস্থ্য সুযোগ থাকা সত্ত্বেও, সেটা তো কোনো ক্রমে গ্রহণযোগ্য না। তো এইটা আমাদের করতে হবে। আরেকটা কাজ করতে হবে, জনগণকে আরো অনেক এম্পাওয়ার করতে হবে। সরকার যদি স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করতে চায় বা যে কোনো ধরনের উন্নতি করতে চায়, ফার্স্ট কাজই হচ্ছে কাজী রিয়াজুল হক, স্বাস্থ্যের ক্ষেত্রে জনগণ তো খুবই অসহায়, কারণ কোনো একজন মানুষ যখন রোগী হয়ে যায় তখন তার কাছে কোনো অপশন থাকে না, তাকে নিরুপায় হয়ে যেটাই পাই সামনে সেটা আঁকড়ে ধরে রাখতে হয়। না হলে এই গৌতমায় সরকার নন কোভিড রোগী হওয়া সত্ত্বেও একটা সিট ম্যানেজ করে দিয়েছেন ওনার জন্য কুর্মিটোলা কোভিড হাসপাতালে। এটা হতে পারে কোনোদিন? এটা তো মানুষের অসহায়ত্বের একটা চরম উদাহরণ। আমি একটু আগে একটা নিউজ দেখলাম, আপনার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 26 বছরের এক যুবক মারা গেছে, কোনো হাসপাতালে ভর্তি নেয়নি। এইটা শুনে তার নানা হার্ট ফেল করে মারা গেছে, দুজন মারা গেছে একই পরিবারে। এখন এই যদি অবস্থা হয়, তাহলে মানুষ তার যে বলছেন মানুষকে সচেতন করতে হবে, এম্পাওয়ার করতে হবে, মানুষের তো এত অসহায়ত্ব। আপনি এই যে বঙ্গবন্ধু মেডিকেলে যেখানে ভাইরাল ফিভার সেন্টার করেছে, সেখানে রোদে দাঁড়াতে দাঁড়াতে 3 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানেই লোক মারা গেছে। এই বিষয়গুলো কে দেখবে? মানুষ তো তার রাইট এক্সারসাইজ করার কোনো পাচ্ছে না। এই বিষয়গুলো মানুষ তাদের ভয়েস রেইজ করবে। মানুষ তো আইন তো হাতে নিতে পারবো না আমরা, মানুষ তাদের ভয়েস রেইজ করবে। এবং সরকারকে এ প্রসঙ্গে আমি একটা কথা বলতে চাই, কিছুদিন আগেই জাতিসংঘের সেক্রেটারি জেনারেল খুব স্পষ্টভাবে একটা কথা বলেছেন, যে গভর্নমেন্টকে এগুলোকে এনশিওর করতে হবে প্রত্যেকটা দেশে। উনি করোনা ভাইরাসকে কেন্দ্র করে বলেছিলেন যদিও, কিন্তু করোনা ভাইরাসকে তো অ্যাড্রেস করতেই হবে, অন্যগুলোকে ইকুয়ালি অ্যাড্রেস করতে হবে। তো কথা বলছিলেন যে প্রত্যেকটা সরকার এটা এনশিওর করতে হবে, আমরা কিন্তু তাদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। অতএব এইটা সরকারি কর্মকর্তা বা সরকারি কর্মকর্তা না হবে, যে ডাক্তার যিনি এই কাজটা করছেন তাকে এটাকে করতে হবে, এবং না করলে তাহলে তার জন্য, যেটা না করার জন্য যেটা হতে পারে সেটাই হওয়া উচিত। আপনার কি মনে হয় যে সাধারণ মানুষ যারা একেবারেই কোন রকম ক্ষমতাধর ব্যক্তি না বা কোনো ক্ষমতার বলয়ের মধ্যে থাকেন না, যারা একেবারে, যাদেরকে আমরা আম জনতা বলি,
সেই মানুষগুলোর কি এরকম ক্ষমতা এক্সারসাইজ করার মতো কোনো প্ল্যাটফর্ম আছে, না, একটা নাকি একটা তারা platform- নাকি তারা অসহায়ভাবে আত্মসমর্পণ করছে মৃত্যুর না কাছে? না, এরকম কোন ঘটনা ঘটে? আত্মসমর্পণ তো করলে হবে না। আত্মসমর্পণ করলে তো হবে না, অসহায়ের মতো না। আমাদের একটা প্ল্যাটফর্ম তো আছে, সেটা হচ্ছে আমাদের একটা ভাইব্রান্ট মিডিয়া আছে, এবং এই হ্যাঁ, মিডিয়া মিডিয়ায় কিন্তু তুলে মানুষ, ধরছে, মিডিয়ায় এই তুলে এই ধরছে। আমরা মিডিয়ায় কিন্তু এই এই মিডিয়ায় খবরগুলো কিন্তু মিডিয়ার মাধ্যমেই পাচ্ছি। এই খবরগুলো মিডিয়ার মাধ্যমে পাচ্ছে না, শুধু মিডিয়ার মাধ্যমে থেকে যে খবরগুলো আসছে সেটাকে তদন্ত করে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে, এবং হতে হবে এটা। এই আলোচনায় ফিরবো, তবে আমাকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। দর্শক, গণতন্ত্রের সংলাপে যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আশা করি বিরতি থেকে ফিরে এসে আপনাদের সবাইকে আবার এই আলোচনায় পাবো। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি গণতন্ত্র সংলাপে। আপনাদের সঙ্গে আছে আমি শ্যামল দত্ত। আমরা আলোচনা করছিলাম করোনা এবং মানবাধিকার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের অসহায়ত্ব, চিকিৎসা হচ্ছে না, মানুষ মারা যাচ্ছে নির্বিকারে, এবং এটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ পাওয়া যাচ্ছে। আমরা সাধারণ মানুষের প্রতিক্রিয়াগুলো গণমাধ্যমের পাতায় দেখতে পাচ্ছি, কি অসহায় অবস্থায় তারা পড়েছে। বিশেষ করে যারা করোনা রোগী না, তারা কোনো চিকিৎসা পাচ্ছে না হাসপাতালে। আজকে আমরা আলোচনা করছিলাম রোগীর মানবাধিকার নিয়ে। ডক্টর রোকন উদ্দিন, আপনার কাছে একটু শুনতে চাই, আসলে এই পরিস্থিতি থেকে তো একটা মানুষ, একটা দেশের জন্য, আমাদের জন্য খুবই লজ্জাকর ব্যাপার। এই জায়গা থেকে উত্তরণের উপায় কি? আপনারা যেহেতু হাসপাতাল পরিচালনা করেন, আপনাদের কাছে একটু শুনতে চাই সুনির্দিষ্ট সুপারিশ। ধন্যবাদ সমুদা। আমাদের যেটা হচ্ছে যে হসপিটালগুলি, আমরা বললাম যে ছোট হসপিটাল আছে, মাঝারি হসপিটাল আছে, বড় হসপিটাল আছে। বড় হসপিটালগুলিকে 3টা জোনে ভাগ করে ফেলা, মাঝারি হসপিটালগুলিকে মিনিমাম 2টা জোনে, একটা হচ্ছে নন কোভিড আর একটা হচ্ছে সাসপেক্টেড কোভিড, আর ছোট হসপিটালগুলিতে নন কোভিড। সেক্ষেত্রে হয়তো আমি রোগী হিসাবে কোথায় যেতে হবে আমি কিন্তু জানতেছি যে হ্যাঁ ঠিক আছে, অথবা আমাকে রেফার করলেও ম্যাক্সিমাম আমি একটা জায়গার পরেই আমার ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে আমি বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি একটা জায়গায়, যেটা হচ্ছে যে যদি হসপিটালগুলি তৈরি না হয় সাসপেক্টেড কোভিড চিকিৎসার জন্য, সেটার জন্য আলাদা তো স্ট্রাকচার লাগবে, আলাদা প্রিপারেশন লাগবে। সেক্ষেত্রে কিন্তু হসপিটালগুলি তো সাসপেক্টেড কোভিড চিকিৎসা নিতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু প্রিপারেশনের দরকার আছে, এবং সেই প্রিপারেশন গুলি আমাদের আলটিমেটলি ডিক্লেয়ার করতেই হবে যে হসপিটালগুলি। সেটা কি আমরা গত 2.5 মাসও নিতে পারলাম না এই প্রস্তুতি? এটা কিন্তু অ্যাজ এ ফিজিশিয়ান আমরা কিন্তু বলার চেষ্টা করতেছি, হয়তো আমরা এটার ভালো জবাব আমরা যখনই এই ইস্যুগুলো রেজ করেছি, তখনই স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআই বলেছে আমরা পর্যাপ্ত প্রস্তুতি আছে, পর্যাপ্ত আমাদের যাবতীয় জিনিস আছে, কোন রকম সংকট নেই। দিনের পর দিন দেশের মানুষকে তো তারা এই কথাই শুনিয়েছে যে আমাদের কোনো ঘাটতি নেই, প্রস্তুতির ঘাটতি নেই, আমরা সম্পূর্ণ প্রস্তুত। কিন্তু বাস্তবে আমরা কি দেখছি, জনাব রোকন উদ্দিন? আমাদের এখন যে অবস্থা এই অবস্থা কিন্তু আমাদের কিন্তু মনে রাখতে হবে, এখন সামনে কিন্তু আমাদের আরো খারাপ অবস্থা আসতেছে অলরেডি। সেটার জন্য কি আমাদের প্রস্তুতি আছে? সামনে যে আরো প্রস্তুতি নাই এই সেন্সে যে আমরা কিন্তু অনেক কিছু খুলে দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এটা কিন্তু খুলে দেওয়া যাবে না। এটা কিন্তু লকডাউনের মধ্যে, আরো স্ট্রং লকডাউনের মধ্যে যেতে হবে। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে অনেক বেশি রোগী আপনার হাত থেকে যা বেরিয়ে গেছে সেটা কি আপনি আবার ঢোকাতে পারবেন এখন? আপনি দোকানপাট খুলে দিয়েছেন, মিল কলকারখানা খুলে দিয়েছেন, ঢাকা শহর এখন অলমোস্ট ট্রাফিক জ্যামের শহর হয়ে গেছে, আগের মতো অবস্থা। এখন আবার আপনি কি মানুষকে পারবেন ঘরে ফেরাতে? এখন যেটা হবে, যে সমস্যা তৈরি হবে, আমরা যদি এটা ব্যর্থ হই, আমাদের এত অল্প সময়ে এত রোগী তৈরি হবে, সেটা কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর সহ, সরকারি সেক্টর, প্রাইভেট সেক্টর সহ এই লোড কিন্তু নিতে পারবে না। এটা কিন্তু মাথার মধ্যে আমাদের রাখতে হবে, এবং যারা নীতি নির্ধারক তারা অবশ্যই এই ব্যাপারটা বিবেচনা করবেন। আমরা এজ এ ফিজিশিয়ান আমরা মনে করি যে লকডাউন আরো স্ট্রং লকডাউনের মধ্যে যাওয়া উচিত সামনের দিনগুলিতে, যদি আমরা চাই যে আপনার কাছে আসবো জনাব রোকন উদ্দিন। আমি ডক্টর ফয়সাল যেটি বলছেন, লকডাউন আরো কড়া করতে হবে,
বাংলাদেশে কি আদৌ কোনো লকডাউন হয়েছে ডক্টর ফয়সাল চৌধুরী? কার্যত কি এটাকে লকডাউন বলা যায়, যে যে লকডাউন বলে এখান থেকে যে বেনিফিট আদায় করা, সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে ঘরে রেখে সামাজিক সংক্রমণ রোধ করার যে যে এক ধরনের সিস্টেমেটিক সিস্টেম আছে, আমরা কি আসলে কোনো বেনিফিট পেয়েছি লকডাউন থেকে? বা লকডাউন বলেই নাই, আমরা প্রথমত বলেছি ছুটি এটিকে। না দাদা, প্রথম দিকে যখন আমাদের একজন রোগী শনাক্ত হয়েছিল তখন কিন্তু আমরা অতি কড়াকড়ি ভাবে লকডাউনটা পালন করেছি। এখন আমাদের দেশে এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন আমাদের রোগীর সংখ্যা পাল্লা দিয়ে এখন রোগী বেড়েছে, আক্রান্ত বেড়েছে, সব খুলে দিচ্ছি, সব খুলে দিচ্ছি। এটা আসলে যেহেতু আমরা এই আমাদের দেশের পক্ষে ওইভাবে কঠোর লকডাউন বাস্তবায়ন করে বর্তমান আসলে আমাদের যেহেতু আমরা আমাদের দেশের বর্তমান অবস্থার আর্থিক অবস্থার প্রেক্ষিতে আমাদের আসলে এইভাবে কঠোর লকডাউন আসলে বাস্তবায়ন করা সম্ভব কিনা এটা যারা নীতি নির্ধারক, তার আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আজকে চট্টগ্রামে 370 জনের আমরা পরীক্ষা করি, 85 জন আজকে শনাক্ত হয় আজকে রাতে। এটা এখনো পর্যন্ত সরকারে যায় না। আজকে রাতে এই রেজাল্ট আসে রাতের 11টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং বিআইটিআইতে। তার মানে এটা কত পার্সেন্ট? অনেক বেশি, অনেক বেশি, আপনি অনেক বেশি, প্রায় নিয়ার ওভার 30 to 40% এর মতো। 370 এর মধ্যে 85 জন। আমার চট্টগ্রামে মাত্র চট্টগ্রাম শহরে 150 সিট ক্যাপাসিটি আছে এখন পর্যন্ত ডেডিকেটেড কোভিড এর জন্য। আর একটা ফিল্ড হসপিটাল কার্যক্রম করছে, ওটাতে 60, আর উপজেলা লেভেল সহ সবগুলো মিলে সরকারিভাবে 315টি। কিন্তু এখনো পর্যন্ত আমাদের আসলে আমরা যদি এখনো পর্যন্ত সজাগ না হয় যারা আমাদের নীতি নির্ধারণের পর্যায়ে আছে, আমি যেটা মনে করি আমাদের এতগুলা 66টা বাংলাদেশে বেসরকারি মেডিকেল কলেজ হসপিটাল আছে, এগুলাতে বর্তমানে একাডেমিক কার্যক্রম বন্ধ। এই হাসপাতালগুলা যদি সরকার রিকুইজিশন করে, এখন অন্তত 3 মাসের জন্য তাদের হাসপাতাল সাইটটা যদি আমরা রিকুইজিশন করি, যেগুলাতে সব ফেসিলিটিস ওইগুলোও করতে পারি, যেগুলাতে শুধুমাত্র এটা একটা খুব ভালো প্রস্তাব ডক্টর ফয়সাল, খুব ভালো একটা প্রস্তাব। 18 থেকে 20,000 আমরা সিট রেডিমেড পাবো। সরকার নতুন নতুন স্থাপনায় যাচ্ছে, এখানে টাকার অপচয় হচ্ছে। আমি মনে করি, আমার ক্ষুদ্র মাথায় যে মনে করি, নতুন একটা ইনফ্রাস্ট্রাকচার, আমি একটা উদাহরণ দিই, চট্টগ্রামে একটা মেরিন সিটি মেডিকেল কলেজে তাদের সাথে আমরা বিএমএ থেকে আলাপ করি। আমি আপনাদের স্যালারি কত বলে, আমাদের 200 সিট আপনারা পেশেন্ট রাখতে পারবেন, মাত্র মাসে 36 লক্ষ টাকা তাদের স্যালারি আছে। আমি বললাম যে কলেজের কিছু সাইট বাদ দেন, আপনারা কিছু দেন, আমরা দিই। বলে যে আমাদের 30 লাখ টাকা দিলে আমরা দিয়ে দিব 3 মাস। তাহলে 3 মাসে যদি 1 কোটি টাকা দিয়ে ওই মেডিকেল কলেজের আমি 250 সিট ইউটিলাইজ করতে পারি, আমি 250 সিট যদি এখন নতুন করতে যাই, আমার কত কোটি টাকা খরচ হবে। কিন্তু আপনারা তো বিএমএ একটা গুরুত্বপূর্ণ সংগঠন, এবং আপনারা কিন্তু আপনাদের প্রতিনিধি, আপনার টাস্ক ফোর্সও আছে, ন্যাশনাল টাস্ক ফোর্স যেটি, সেখানে তারা এই প্রস্তাবগুলো দেন না কেন, এবং সেখান থেকে তারা কেন সিদ্ধান্তগুলো নিয়ে আসেন না? এই কথাগুলো বোধহয় ওখানে ওনারা বললেও ওনাদের কথাগুলো আসলে আজকে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা আছে ওখানে কোনো টেকনিক্যাল পার্সন নাই যারা আমাদেরকে নিয়ন্ত্রণ করেন। এটা খুবই দুঃখজনক। আমি আসছি আপনার কাছে, টেকনিক্যাল পার্সন নাই তো চিন্তা যিনি করবেন, চিন্তা করার মানুষ। কিন্তু আমার কথা হচ্ছে ন্যাশনাল যে টাস্ক ফোর্স হয়েছে সেখানে তো অনেক টেকনিক্যাল পার্সন আছে। আমি আসবো আপনার কাছে, আমার সাথে একজন টেলিফোনে বলেন, ওনাকে না জানাইতে সম্ভবত যোগ্যতা সম্পন্ন নেই। আচ্ছা, আমি আমাদের সাথে একজন টেলিফোনে সংযুক্ত আছে, ফোনটা একটু নিয়ে আসি। কে বলছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি প্রকৌশলী শামসুল হক গাজীপুর থেকে বলছিলাম। একটা কমন টেলিফোন করে নাম্বার পাওয়া যায় না। আমি কালকে গাজীপুর থেকে আমার ওয়াইফের গলায় ব্যথা, আরো কিছু সিনড্রোম আছে, আমি এটা নিয়ে ফোন করতে যাচ্ছিলাম, ফোন করছি, এবং হটলাইন গুলোতে 10 মিনিট অপেক্ষা করে আমি কোনো লাইনে কেউ আমাকে রিসিভ করে নাই। আমার প্রশ্ন হলো, 10 মিনিট যদি একটা কল হইতো তাহলে 24 ঘন্টায় 144টা কল হয়, তাহলে ওনারা যে হিসাবগুলো দেয় যে 8,000 9,000, এটা কিভাবে দেয় আমাদের বোধগম্য না। আরেকটা প্রশ্ন হলো যে এই যে এত অব্যবস্থাপনা আপনারা আলোচনা করতেছেন, আমরা সবাই জানি, এর দায়ভার নিয়ে কেউ কি পদত্যাগ করবে কিনা, বা কেউ পদত্যাগ করার কোনো পরিকল্পনা আছে কিনা বা করাবে কিনা, এই দুইটা প্রশ্ন সবার। ধন্যবাদ। দেখুন, পদত্যাগ করা না করা একটা ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে, তার নিজস্ব ব্যক্তিত্ব, তার নিজের ইচ্ছা, তার নিজের বিবেচনা বোধ এবং নৈতিকতার উপর নির্ভর করে। এটা তো কাউকে জোর করে করানো যায় না। হ্যাঁ, জোর করে করানো যেত। আমরা 111 সময় দেখতাম কাউকে কাউকে চা খাওয়াতে ডাকতো এবং তাতে ওনারা রিজাইন করতেন। কিন্তু বাংলাদেশে এখন গণতান্ত্রিক ব্যবস্থায় তো সেই পদ্ধতি চালু নেই। তবে আমরা আশা করতে পারি যে আমাদের নৈতিকতা, নীতিবোধ
মান সম্মান এগুলো নিয়ে যদি কেউ পদত্যাগ করে তাকে আমরা সাধুবাদ জানাবো, কিন্তু কাউকে তো আমরা জোর করতে পারি না। আমি একটু এসএনএল করি আপনার কাছে যেতে চাই, আপনাদের কি শিখলেন আসলে যুক্তরাষ্ট্রে? আমরা যুক্তরাষ্ট্রে একদিকে হাইয়েস্ট মৃত্যু সারা পৃথিবীতে যদি আমরা হিসাব করে দেখি, কিন্তু তারপরও সেখানেও কিন্তু সব খুলে যাচ্ছে, লকডাউন খুলে যাচ্ছে, একদিকে আক্রান্ত এখনো আছে, মৃত্যু হারও আছে, কিন্তু আপনাদের কি শিক্ষা থেকে এই পদ্ধতিতে যাচ্ছেন আপনারা? ডক্টর এহসানুল করিম। জি, তো ধন্যবাদ। তো আমেরিকায় তো আজকের সংখ্যা মতে সারা পৃথিবীতে মৃত্যুর সংখ্যা হচ্ছে 3 লাখ। আমেরিকায় মৃত্যু 81,000, অলমোস্ট 1/3, সব 1/3 পৃথিবীর যা সব আমেরিকা 1/3, সোজা কথা মানে কেস। আমেরিকায় আপনি জানেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 30th জানুয়ারি ওরা গ্লোবাল হেলথ এমার্জেন্সি ঘোষণা দিয়েছিল সব দেশকে, তারা জানিয়েছিল দেয়ার ইজ এমার্জেন্সি 30th জানুয়ারি। আপনি এখন হিসাব করেন কত সময় প্রত্যেকটা সরকার প্রত্যেকটা দেশ পেয়েছে টু গেট রেডি। হোয়াট ইজ এমার্জেন্সি? গ্লোবাল হেলথ এমার্জেন্সি। এই যে প্রিপারেশন টাইম, আমি বলবো না যে এই 2 মাসেই 1 মাসেই আমাদের পাবলিক হেলথ স্ট্রাকচার, সার্ভেলেন্স, এপিডেমিওলজি সব ভালো হয়ে যাবে। উই ডোন্ট এক্সপেক্ট দ্যাট। আরো বিহাইন্ড দ্য কজ, লেটস গো লিটল ব্যাক। আমাদের বাংলাদেশের 3%, মাত্র 3% জিডিপি স্বাস্থ্য, তার মধ্যে 0.69% সরকার পাবলিকের পিছনে খরচ করে। আপনাকে আরো পিছনে যেতে হবে, মানে আমাদের যে ভিত, মানে ভিত যেটা দিয়ে স্বাস্থ্য যে একটা স্ট্রাকচার, সেটা খুব দুর্বল। আজকে আমরা এই 2 মাসে উই ওয়ান্ট এভরিথিং, সবাইকে ব্লেম করতে রেডি হচ্ছি, কিন্তু ইটস নট দ্যাট। দি স্টোরি ইজ লং, অনেক অনেক পিছনের কাহিনী। যাই হোক, আমি আমেরিকার কথা বলছি যে আমেরিকা যেটা শিখলাম, আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি টাকা খরচ করি, $10,000 পার ক্যাপিটা, যেটা বাংলাদেশের $37 পার ক্যাপিটা, বিগ $10,000, কিন্তু আনইভেন ডিস্ট্রিবিউশন, অর্থাৎ 70% মানি জেনেটিক পপুলেশনে, হসপিটালে যারা। কিন্তু ডক্টর এহসান, আমরা দেখি বাংলাদেশের অনেক নীতি নির্ধারককে যুক্তরাষ্ট্রের উদাহরণ দেয়, যুক্তরাষ্ট্র যেটা আমাদের অবস্থা ভালো, এটি যে যুক্তরাষ্ট্রে অনেক লোক মারা গেছে, আমাদের অনেক লোক কম মারা গেছে, এইরকম একটি পারস্পরিক তুলনা করার একটা প্রবণতা আছে বাংলাদেশে। কিন্তু আমরা তো জানি যে অন্তত সেখানে হয়তো শুরুর দিকে অবহেলা করা হয়েছিল, এবং যেটি আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বিরুদ্ধে অভিযোগ আছে, তারা যথেষ্ট সিরিয়াসলি নেয়নি পুরো বিষয়টিকে। কিন্তু এরকম অবস্থা তো নেই যে কোনো রোগী চিকিৎসা হবে না বা কোনো রোগী চিকিৎসা পায়নি, হয়তো চিকিৎসা করে মারা গেছেন, সেটা আলাদা কথা। এখানে আপনাদের শিক্ষাটা কি আসলে? না, এখানে তো আমাদের এখানে কোনো স্কোপ নাই কাউকে রিফিউজ করার। There is no way to refuse. আমাদের আমেরিকায় স্বাস্থ্য ব্যবস্থায় এখানে যে এমার্জেন্সি কেয়ার, যেটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডের বেস্ট এমার্জেন্সি কেয়ার, কেউ কোনোদিন প্রশ্ন করবে না তোমার কত টাকা আছে, তোমার ইন্স্যুরেন্স আছে কিনা। সেখানে এটা একেবারেই আইন ভাবে প্রত্যেকটা এমার্জেন্সি রুমের সামনে আছে যে তুমি যাই থাকো তুমি গেট পাবা। এটা একটা বেসিক আমাদের এখানকার কালচারে বলেন, আইনের আয়তায় বলেন, এটা পায় আমেরিকার সবাই। এই ইমিডিয়েট এমার্জেন্সি স্বাস্থ্য ব্যবস্থা সবাই পায়। কিন্তু দুর্বলটা হচ্ছে আমেরিকার, সেটা হচ্ছে পাবলিক হেলথ স্ট্রাকচার। এখানেও ওই $10,000 মধ্যে মাত্র $200 পাবলিক হেলথ স্ট্রাকচারে খরচ করা হয়, অর্থাৎ এপিডেমিওলজিতে, এডুকেশন, ফুড, নিউট্রিশন। হ্যাঁ, তো আমরা যেটা শিখেছি আসলে, মাত্র কালোরা, আমাদের আফ্রিকান আমেরিকানরা মাত্র 16%, কিন্তু তারাই সবচেয়ে বেশি মারা গেছে 50%। What it tells যে তারা যারা অর্থনৈতিকভাবে পিছানো, যারা এডুকেশনে পিছানো, যারা মাইনরিটি, তার মানে ওখানেও বোঝা যাচ্ছে একটা সোশ্যাল ওয়েলথের ডিস্ট্রিবিউশন প্রপার না। এক্স্যাক্টলি, এটা একটা পুরো প্রতিচ্ছবি। আমি একটু আগে বললাম এপিডেমিওলজি, সেম, এগুলো বেসিক টু সলভ দ্য প্রবলেম। আমাদের যে আরেকটা যে প্যান্ডেমিক আসবে না, উই ডোন্ট নো, দেয়ার মাইট বি অ্যানাদার প্যান্ডেমিক। So let's start today, আজকে শুরু করি, কারণ আমরা তো গ্লোবালাইজ ভিলেজে আছি, রাইট? গ্লোবালাইজ ভিলেজ ইজ এ বেড, মানে এটা একটা প্যান্ডেমিক হওয়ার জন্য একটা বিরাট একটা পয়েন্ট। ডক্টর এহসান, আমরা আসলে আমাদের জীবদ্দশায় আমরা মহামারী দেখিনি। আমরা বইপত্রে পড়েছি 1917-18 সালের যে মহামারীর কথা,
কিন্তু এই প্যান্ডেমিকের মধ্যে থেকে জীবনযাপন করা বা একটা স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করার এটার অভিজ্ঞতা আমাদের নেই, যে কারণে আমরা হয়তো ঠেকে ঠেকে শিখছি। কিন্তু উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে আছি আমরা, আপনারা কবে টিকা আবিষ্কার করবেন, কবে ওষুধ আবিষ্কার করবেন, এছাড়া তো আমাদের সামনে আর কোনো অপশন নেই। জি আমরা বসে আছি বোধহয় ওইদিকেই আমাদের আবার বাংলাদেশে এর মধ্যে কিছু কিছু ওষুধ কোম্পানি ওষুধ বিক্রির ধান্দা শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। এটার রেমডেসিভির নিয়ে নানা রকমের উদ্যোগ দেখতে পাচ্ছে বিভিন্ন ওষুধ কোম্পানি, কার আগে কে বাজারে যাবে, এবং এটির পরীক্ষা নিরীক্ষা যথেষ্ট যৌক্তিকভাবে না হওয়া সত্ত্বেও এটিকে বাজারজাত করার একটি উদ্যোগ আছে, এবং এটা বেশ এক্সপেন্সিভ একটি ওষুধ। প্রায় একটা ডোজের দামই প্রায় ফুল কোর্সের দাম 55,000 60,000 টাকা। তো এইটি সরকারের কাছে বিক্রির একটি নানা পায়তারা আছে নানা কোম্পানির। কিন্তু আপনারা আসলে ওখানে আসলে চিকিৎসার কি কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন, Yes, যে টিকা yes. বা চিকিৎসার? জি, কারণ করোনা ভাইরাসটা একটা নতুন ভাইরাস, আমরা প্রতি মুহূর্তে শিখছি, প্রতিদিন শিখছি এটা সম্পর্কে। আমরা প্রথমে মনে করেছিলাম, আমরা তো প্রথম থেকেই এটা একটা রেসপিরেটরি ভাইরাস, বুঝতে পারছি যে এটা শুধু লাংস কে এফেক্ট করে না, এটা সারা শরীরের কিডনি, হার্ট, আমরা যত দিন যাচ্ছে এটা শিখছি। সো এটার কমপ্লেক্সিটি যেমন আমরা শিখতে পাচ্ছি, এর পাশাপাশি আমরা যে স্টেপ গুলা নিয়েছি, যেমন রেমডেসিভির যেটা বললেন, এটা একটা নতুন এফডিএ, আমাদের যে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একমাত্র ওষুধ কদিন আগে অ্যাপ্রুভ করেছে। এটা একটা ভাইরাস কমানোর একটা ওষুধ, যাতে ভাইরাস গুলো বৃদ্ধি না পায়। এছাড়া যে প্লাজমা, কিন্তু এটি নিয়ে কি আপনারা নিশ্চিত যে এটি এই রোগের জন্য কার্যকর ওষুধ? কারণ আমরা ল্যান্সেটে দেখলাম, যেটা ওয়ার্ল্ড রিনাউন্স মেডিকেল ম্যাগাজিন, তারা বলছে ইবোলাতে এটা এফেক্টিভলি কাজ করেনি। জি, তো হ্যাঁ, এখনকার যেটা র্যান্ডমাইজ ট্রায়াল, এটা হচ্ছে সবচেয়ে সায়েন্টিফিক, মানে যাকে বিশ্বাস করতে হবে, তো তার উপরে বেসিস করে করছে, কিন্তু আরো এক্সপিরিয়েন্স আরো বলে দিবে যে এটা কতটুকু কার্যকর হবে। সো আমরা 100% মানে একেবারেই বলতে পারবো না এই মুহূর্তে, কিন্তু অ্যাটলিস্ট রিসার্চে পাওয়া গেছে যেটা ইফেক্টিভ। এছাড়া আরো ওষুধ যেটা লাইনে আছে, পাইপলাইনে, যেমন যে ওষুধটা মুখ দিয়ে খাওয়া যাবে এরকম একটা ওষুধ এখন কাজ চলতেছে, ওটা রিসার্চ, ওটাও খুব দেখা যাচ্ছে যে ওটা খুব ইফেক্টিভ হবে হয়তো। এরপর ভ্যাকসিনের ব্যাপারে, ভ্যাকসিনের টিকা নিয়ে বেশ অনেকের আশাবাদী আছেন। জি জি, সেটি জুন জুলাইতে পাওয়া যাবে এরকম একটি ধারণা করা যাচ্ছে। এই বছরের শেষে হয়তো সেপ্টেম্বর অক্টোবরে হয়তো আমরা হয়তো পাবো আর কি। এটা একটা চাইনিজ কোম্পানি এবং অক্সফোর্ড, এরা একসাথে কাজ করছে একটা, তো আমরা আশা করছি এই বছরের শেষে হয়তো, যদি সবকিছু ঠিক হয়। আশার বাণীগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে যারা চিকিৎসা সুবিধাই পাচ্ছে না, অন্তত ওষুধ আর টিকা পেলে হয়তো তারা অনেকেই বেঁচে যাবে। কাজী রিয়াজুল হক, আপনার কি পরামর্শ এই যে সাধারণ মানুষের ভোগান্তি, এক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর জন্য কি করা যেতে পারে? আসলে আপনার সুনির্দিষ্ট কি পরামর্শ আছে? আপনার সাউন্ডটি মিউট করা আছে, আপনাকে আনমিউট করতে হবে কাজী রিয়াজুল হক। কাজী রিয়াজুল হক, আমি আপনার কাছে আসছি, তার আগে একটা টেলিফোন আছে, আমি ফোনটা একটু নিয়ে আপনার কাছে আসছি। কে বলছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। আচ্ছা, আমি জামান বলছিলাম দাদা, আমি ঢাকা থেকে, কল্যাণপুর থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো, কে বলছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন মন্তব্য করুন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আমার নাম জামান, আমি ঢাকা কল্যাণপুর থেকে বলছিলাম। আমার একটা প্রশ্ন হলো যে আমরা বিভিন্ন মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে পেশেন্টরা হসপিটালে যে অন্য রোগেরও চিকিৎসা পাচ্ছেন না, এটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না। আমাদেরকে কি কেউ একটা গাইডলাইন দিতে পারে যে এই ধরনের ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত? যখন আমরা চিকিৎসা পাবো না, হসপিটালে একটা এমার্জেন্সি পেশেন্ট নিয়ে ঘুরতেছি, তখন আসলে আমাদের কি করা উচিত? এটা কি আমাদেরকে কেউ একটা গাইডলাইন দিতে পারেন? আশা করি প্রশ্নটি সবার জন্য, সবাই যখন বক্তব্য রাখবেন তখন নিশ্চয়ই একটি মানুষ আসলে সুনির্দিষ্ট একটি পরামর্শ চাই। কাজী রিয়াজুল হক, আপনাকে এই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। আপনি কি পরামর্শ দেবেন যদি না পাই চিকিৎসা? এটার জন্য একটা সুনির্দিষ্ট মতামত হচ্ছে আমার, সেটা হচ্ছে যে এটা তাকে মৌখিকভাবে এবং লিখিতভাবে তাকে প্রতিবাদটা জানাতে হবে, এবং এই প্রতিবাদটা নিয়মিতভাবে মনিটরিং করতে হবে সরকারের পক্ষ থেকে। সরকারের অনেক বড় ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট সিস্টেম, সরকারকে সেটা ব্যবস্থা করতে হবে, এবং সেই ব্যবস্থা নিয়ে যারা এই কাজটা করেছে
যারা স্বাস্থ্য সেবা দিতে বাধ্য অথচ তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করেনি, তাদেরকে এই মিসকন্ডাক্টের জন্য তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং সেই ব্যবস্থাটা দৃশ্যমান হতে হবে জনগণের কাছে, তাহলেই মানুষের আস্থা ফিরিয়ে আনতে হবে। অতএব আমি মনে করি আমার 1 নম্বর সাজেশন সরকারকে মানুষের আস্থা হসপিটালগুলোর প্রতি ফিরিয়ে আনতে হবে, চিকিৎসা সমাজের প্রতি ফিরিয়ে আনতে হবে। আমি আবারও তার মধ্যে দিয়ে বলছি, এরপর আমি চিকিৎসকদেরকে মোবারকবাদ জানাবো, তারা অনেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। আরেকটি বিষয় আমার সাজেশন হচ্ছে সুস্পষ্ট, সেটা হচ্ছে যতদিন না পর্যন্ত আমরা আমাদের সমন্বয়হীনতা, আমাদের সিদ্ধান্তহীনতা এবং আমাদের অব্যবস্থাপনা এগুলো যতদিন পর্যন্ত আমরা কাটিয়ে উঠতে না পারবো, তো যতদিনই না আমরা হসপিটাল তৈরি করি বা হসপিটাল আমাদের যেগুলো আছে বা বিদেশ থেকে যা কিছুই আসুক না কেন, নতুন নতুন মেডিসিন প্রিভেনশনের জন্য যে ভ্যাকসিন আসুক বা চিকিৎসার জন্য ওষুধ আসুক, যাই বলি না কেন, কোনোটাই কোনো কিছু কার্যকরী হবে না যদি না আমরা আমাদের দেশে এইগুলো কাটিয়ে উঠে গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে না পারি। আমার ফার্স্ট কথা হচ্ছে আমাদের দেশে গুড গভর্নেন্স এস্টাবলিশ করতে হবে। সেটি তো একটি বিরাট ল্যান্ডস্কেপের বিষয় যে বাংলাদেশে গুড গভর্নেন্স এনে তারপর স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করা। আমি আসছি কাজী রিয়াজুল হক আপনার কাছে। নূর খান লিটন, আপনি যে পরামর্শটি কাজী রিয়াজুল হক দিলেন, এটি খুবই আমলাতান্ত্রিক একটি পদ্ধতি যে আপনি কমপ্লেন করবেন, কমপ্লেনের ভিত্তিতে ব্যবস্থা নেবে। বাংলাদেশে এই অভিজ্ঞতাটি খুব একটা সুখকর না যে আপনি স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে কমপ্লেন করলে তো উল্টা যে কমপ্লেন করে তারই চাকরি চলে যায়। কি বলে অভিজ্ঞতা আসলে? দাদা, এখন আমরা এমন একটা জায়গায় যে পৌঁছেছি, মানে খুব কষ্ট লাগে এই কথাটা বলতে, তারপরে বলতে হয়, সবকিছু যেন একজন ব্যক্তির উপর নির্ভর করছে দেশের ভালো এবং মন্দ। এবং যদি তাই হয়ে থাকে, আমরা অনেক কাজের ক্ষেত্রেই আমরা বলি মাননীয় প্রধানমন্ত্রী যদি দৃষ্টি দেন, মাননীয় প্রধানমন্ত্রী খোঁজ খবর রাখছেন, আসলে তিনি না দিলে তো হচ্ছে না, তার হচ্ছে না। সুতরাং আমার খুব স্পষ্ট কথা, ভালোর প্রশংসা যেমন তিনি পাবেন, মন্দ কাজের দায়িত্বটা তাকেই নিতে হবে এবং সেই ক্ষেত্রে ওনাকে আরো বেশি উদ্যোগী হতে হবে। কারণ গত 2 মাস যে অবস্থাটিতে আমরা আছি এবং আমরা যে লকডাউনের কথা বলছি বা আমরা ছুটির কথা বলছি, কোথাও কার্যকরী হচ্ছে না, বরং সব ওপেন করে দিচ্ছে। এবং ওপেন করার মানে পরিণাম ইতিমধ্যে চিকিৎসকরা বলছেন, যারা বুঝেন তারা ইতিমধ্যে সতর্ক করছেন, কিন্তু আমরা চট্টগ্রামের ফিগার সতর্ক হচ্ছি না। চট্টগ্রামের ফিগার শুধু না, ঢাকা মেডিকেলের ফিগারটা আজকে নেন, ওখানেও দেখবেন দুর্ভাগ্য হচ্ছে কোথায় যেন একটা জোড়াতালি, কোথায় যেন একটা জিনিস গোপন করার চেষ্টা, কোথায় যেন একজন মানুষকে সন্তুষ্ট রাখার জন্য অনেক কিছু নষ্ট করে ফেলতে চাচ্ছি আমরা। আমাদের মনে হয় এই জায়গাটাতে মনোযোগী হতে হবে এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী এই মুহূর্তে তিনি পারেন সঠিক দিক নির্দেশনা দিয়ে কার্যকর কিছু পন্থা অবলম্বন করতে। নূর খান লিটন আমাদেরকে প্রশ্নকর্তা যে প্রশ্ন করলেন তার জন্য আপনার কি পরামর্শ? যদি আমার পরামর্শ কি করবে? আচ্ছা, আমি এখন ওনাকে এই পরামর্শ দিতে পারবো না যে উনি আদালতে শরণাপন্ন হন, আমি পরামর্শ দিতে পারবো না উনি দরখাস্ত করেন, এগুলি পেন্ডিং থাকবে। একটি মাত্র পরামর্শ, হাসপাতালের সামনে তিনি অনশন করবেন না, তিনি এখন যেটা করতে পারেন সেটা হচ্ছে আশেপাশের যে কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া। আরেকটা হচ্ছে 333 বা অন্য যে কটা মাধ্যম আছে সেগুলোকে চেষ্টা করা, এছাড়া কিন্তু কোনো পথ নেই। আর অনশন সময় সাপেক্ষ ব্যাপার, এগুলো দিয়ে কিন্তু সম্ভব না। আরেকটা জিনিস আমি দাদা আমার অনুরোধ, এইটা যে গত 2 মাস যে অবহেলা অব্যবস্থাপনা আমরা দেখছি, যে ভয়ার্থ একটা পরিবেশের মধ্যে আছি, দেখেন আমরা কিন্তু এখনো স্বেচ্ছাসেবকদেরকে এই কাজগুলির সাথে যুক্ত করতে চাচ্ছি না। অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যান পাওয়ারের অভাব রয়েছে। অনেক ইয়ত মানুষ আছে, যেমন কবর খনন করার থেকে শুরু করে সবই কিন্তু স্বেচ্ছামূলক হচ্ছে। আমরা অনেক কাজগুলিতে স্বেচ্ছাসেবকদেরকে অগ্রাধিকার দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে কাজে লাগানো, এটা খুবই জরুরি হয়ে গেছে। কারণ আগামী ঈদের পরবর্তী বা ঈদের সময় যে কি ভয়াবহ অবস্থা আসছে, এটা আমরা কিন্তু কেউ খেয়াল করতে পারছি না। আরেকটা জিনিস বলবো, সেনাবাহিনীকে পূর্ণ দমে সমস্ত বাহিনীগুলোকে এই কাজে যুক্ত করা, এটা খুবই জরুরি। এখন অন্য কোনো চিন্তা করার সুযোগ নেই। আচ্ছা ডক্টর রুকনুদ্দিন, আমি ওই প্রশ্নকর্তার প্রশ্ন দিয়েই যদি আপনার কাছে একটু মন্তব্য চাই যে একজন মানুষ যদি চিকিৎসা না পায় তার কি করার আছে,
যে প্রশ্নটি আমাদের কাছে ছুড়ে দিয়েছে, আমার মনে হয় এই প্রশ্নটি আমাদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ, যে একজন অসহায় মানুষের আসলে করণীয় কি। আমার যেটা সমুদা, যেটা হচ্ছে যে খুবই কঠিন প্রশ্ন এই মুহূর্তের জন্য। তবে আমি আশাবাদী যে হয়তো এই সমস্যা হয়তো আজকে থেকে বা আগামীকাল থেকে এই সমস্যা, আমি প্রথমেই বলছি যে নন সাসপেক্টেড কোভিড এর জন্য আমরা যে স্পেস হসপিটাল গুলিতে তৈরি করা, সেটা কিন্তু আমরা এফেক্টিভলি করতে পারি নাই, ফলে এই সমস্যাটা কিন্তু তৈরি হয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু আমার কাছে বা আমাদের কাছে কিন্তু ডক্টর ফয়সল যে একটা পরামর্শ রাখলেন যে বাংলাদেশে এতগুলো মেডিকেল কলেজ আছে যেখানে সিট আছে, ইচ্ছা করলে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি, এটা কি একটি সেটা করা যায়। এবং আপনি কোভিড রোগীদের যে আপনার বেসিক যে সমস্যাটা, এটা কি হয় যে লাঙে নিউমোনিয়া হয় বা এআরডিএস ডেভেলপ করে, এটার জন্য প্রথম যে সমাধানটা সেটা হচ্ছে হাই ফ্লো অক্সিজেন দেওয়া বা নিরবিচ্ছিন্ন অক্সিজেন দেওয়া। সিলিন্ডারে অক্সিজেন দিয়ে কিন্তু খুব লাভ হবে না। এবং আপনি জানলি যে আপনি বলছেন সিলিন্ডারে, আপনি ঢাকা শহরে যে প্রথম কোভিড এর জন্য যে হাসপাতালটি নির্ধারণ করা হয়েছে কুর্মিটোলা হাসপাতাল, সেখানে তো নিরবিচ্ছিন্ন অক্সিজেন সাপ্লাই নেই, রোগীকে নিজের কাঁধে করে সিলিন্ডার নিয়ে উঠে সিলিন্ডারে আপনি যে অনেক ম্যান পাওয়ার প্রয়োজন, এবং সেটা হচ্ছে যে 6 ঘন্টা 4 ঘন্টা পর পর সিলিন্ডার চেঞ্জ করা। আপনি জানেন এটা প্রায় দুরূহ কাজ। কিন্তু ঢাকা শহরে 5-6টা উপর বড় হসপিটাল আছে যাদের সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই আছে। এই হসপিটালগুলি কিন্তু সরকার ইজিলি নিতে পারে। প্রাইভেট মেডিকেল কলেজ বা বড় বড় হসপিটাল যেগুলো আছে সেগুলোকে নিতে পারে, কিন্তু শর্ত ওইটাই যে আমাকে 3টার জন্য ভাগ করতে হবে, অথবা মিনিমাম 2টার জন্য ভাগ করতে হবে, নন কোভিড এন্ড সাসপেক্টেড কোভিড। আর যদি বড় হসপিটালগুলি সম্ভব হয় নন কোভিড, কোভিড এবং সাসপেক্টেড কোভিড, এছাড়া কিন্তু সমাধান হবে না। আমি অন্য একটা প্রসঙ্গে একটু যদি সময় দেন আমি একটু বলুন আপনি বলুন। একটা জিনিস হচ্ছে যে আমরা জানি যে প্রাইভেট সেক্টর বাংলাদেশে অলমোস্ট 60-70% চিকিৎসা ক্যারি করতেছে, কিন্তু এই মুহূর্তে প্রাইভেট সেক্টর বলতে গেলে অনেকটা পিছনে ব্যাক ডোরে বা ব্যাক সাইডে রয়ে গেছে। এটা অনেকগুলি কারণ আছে, তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে যে এই কোভিড চিকিৎসার জন্য এখনো কিন্তু প্রাইভেট সেক্টর গুলি উন্মুক্ত না। তো ওই যে আমাদের প্রথম কথা যে একটা কিন্তু যে সময় আসতেছে সামনে, এটা কি উন্মুক্ত না, তারা করতে আগ্রহী, সরকার দিচ্ছে না, না কোনটা? যা পরিস্থিতি সরকার যদি বলে অবশ্যই হসপিটাল গুলি করতে বাধ্য, এটা তো বাংলাদেশে থাকবে তারা চিকিৎসা সরকার বলছে না কেন? সরকার তো হাসপাতালে জায়গা দিতে পারছে না, চিকিৎসা হচ্ছে না, তাহলে প্রাইভেট হসপিটালকে যুক্ত করছে না কেন? হয়তো স্টেপ বাই স্টেপ এটা হবে, এটা আমরা হয়তো জানি না, হয়তো স্টেপ বাই স্টেপ হবে। এটা কি অলরেডি নট ইজ টু লেট? প্রাইভেট একটা দুটো হসপিটাল আসছে, যেটা রিজেন্ট হসপিটাল, তারপরে হচ্ছে আনোয়ার খান মডার্ন, যে একটা পাইপলাইনে আসতেছে, হয়তো স্টেপ বাই স্টেপ অন্যগুলি আসবে। কিন্তু আমার যে কথাটা বলা সেটা প্রাইভেট সেক্টর গুলি কিন্তু এই যে সাফারিংস, পেশেন্ট সাফারিংস, এটা আর একটা বড় কারণ কিন্তু হচ্ছে যে আমরা কিন্তু চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা, তাদের কিন্তু মনোবল কিন্তু আমরা এবং তাদের ভীতি কিন্তু আমরা দূর করতে পারি না। কারণ তা আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের প্রাইভেট সেক্টরে কোনো সার্ভিস টুল নাই, ইনফ্যাক্ট কোথাও নাই, কোনো মেডিকেল কলেজেও নাই বা কোনো অন্যান্য হসপিটাল গুলিতেও নাই, সার্ভিস টুল নাই। হ্যাঁ, এটাও ঠিক যে সরকারি চিকিৎসকদের জন্য নানা প্রণোদনা আছে, বেসরকারি চিকিৎসকের জন্য তো এটি নাই। এবং আপনি একটা ফ্রন্টলাইনার যারা আমরা বলি যে স্বাস্থ্যকর্মী, দুইটা জায়গায় ফ্রন্টলাইনার, যেমন সাংবাদিক ভাইরা আমাদের এবং চিকিৎসক, এই দুইটা জায়গায় প্রাইভেট আছে, বাকিগুলি কিন্তু সবই সরকারি, যেমন আর্মি সরকারি, পুলিশ সরকারি, এদের প্রাইভেট কোনো কিছু নাই। এবং এরকম একটা যুদ্ধের সময় যখন প্রণোদনার ব্যাপারগুলি আসে, আমি প্রণোদনা বলবো না, আমি বলবো যে অন্তত চিকিৎসা ইনফেক্টেড হলে তার চিকিৎসা সুরক্ষা বা মিনিমাম চিকিৎসার যে ব্যবস্থা, এখানে এক ধরনের বিভাজন হয়ে গেছে ডক্টর রূপন। আমি যদি বলি যে এখানে প্রাইভেট চিকিৎসা যারা আছে তাদের জন্য কোনো প্রণোদনা নেই, আমি আরো উল্টো শুনতে পাচ্ছি যে অনেক প্রাইভেট ক্লিনিক বা হসপিটাল
তারা ডাক্তারদের বেতন কমিয়ে দিচ্ছে, এখন রোগী কমে গেছে দেখে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং আপনি 10 তলা উপর থেকে নিচে পড়ে গেলে মারা যাবে, এটা জানে একজন স্বাস্থ্যকর্মী। কিন্তু কথা হচ্ছে যে যদি সে জানে যে নিচে অন্তত আমি এখান থেকে হেঁটে গেলে যদি পড়ে যায় নিচে, একজন আমাকে অন্তত একটা চাদর দিয়ে ধরে রাখবে, আমার মৃত্যু হবে না, তখন সে কিন্তু ওই রিস্কে হাঁটবে। এটা তো স্বাভাবিক। কিন্তু এই জায়গাগুলি কিন্তু আপনি খুব ভালো করে খেয়াল করবেন ফ্রন্টলাইনারের মধ্যে, যে এই যে এই জাতির ক্রান্তি লগ্নে যে যারা 70% যে সার্ভিস আমরা পাওয়ার কথা ছিল, সেখান থেকে তো আমরা দিতে পারছি না। আমি আসছি ডক্টর ওখানে আপনার কাছে। আরেকজন আমাদের সাথে টেলিফোনে যুক্ত আছেন, আমি ফোনটা একটু নিয়ে আসি। কে বলছেন? আপনার নাম পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি নাম পরিচয় দিতে অনিচ্ছুক। আমি শুধু প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো এই যে আপনার অসুবিধা হলে আপনি নাম পরিচয় বলবেন না, অসুবিধা নেই। সাথে তুলনা করে। তো আমার প্রশ্ন হলো, আমাদের দেশের অনেকেই, আপনি বললেন অনেকেই হলো আমেরিকার সাথে তুলনা করে। তো আমার প্রশ্ন হলো, আমেরিকার কোন লোক অসুস্থ হলে তারা কোথায় চিকিৎসা করতে যায়? আর আমাদের দেশের একটু সচ্ছল মানুষও প্রতিবেশী রাষ্ট্রে যায় চিকিৎসা করতে। আর আপনার এমপি মন্ত্রী তাদের তো কোথায় নাই, তারা তো অন্য দেশে চিকিৎসা করেন। তার মানে কি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কতটুকু আছে তাও? আর এটা কেন হয়েছে? আমাদের দেশে কি শিক্ষা ব্যবস্থা ভালো ডাক্তার তৈরি করতে পারতেছে না, না ভালো প্রজ্ঞাশীল মানুষ তৈরি করতে পারতেছে না? দোষটা কোথায়? আমাদের শিক্ষা ব্যবস্থায়? আর একটা প্রশ্ন হলো, প্রত্যেকটা দেশে ফ্যামিলি কার্ড আছে। আমি বিদেশে ছিলাম, আমি জানি প্রত্যেকটা দেশে ফ্যামিলি কার্ড আছে। সেই ফ্যামিলি কার্ডে পরিবারের সদস্য সংখ্যা থাকে, পেশা থাকে। আমাদের দেশে এখনো পর্যন্ত ফ্যামিলি কার্ড করতে পারিনি কেন, হয়নি কেন? এই প্রশ্নটা, ফ্যামিলি কার্ড করলে জানা যেত মানুষ কোন কি শ্রেণীর মানুষ আছে, কত শ্রেণীর মানুষ কত পরিমাণ আছে, এবং সেখানে সঙ্গে সঙ্গে সরকার সরাসরি তাদেরকে প্রণোদনা বা সহযোগিতা করতে পারতেন। আচ্ছা, অনেকগুলো প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আপনাদের ফ্যামিলি কার্ড থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারছে কিনা, ভালো চিকিৎসা সহ অনেক প্রশ্ন। ডক্টর ফয়সাল চৌধুরী, এই প্রশ্নগুলোর কিছু উত্তর হয়তো আপনার কাছে আছে, যেহেতু আপনি একটা বড় সংগঠনের সাথে যুক্ত আছেন এবং ডাক্তারদের সংগঠন। ডক্টর ফয়সাল চৌধুরী। দাদা ধন্যবাদ। বিদেশে যাচ্ছেন, আমি মনে করি না আমাদের চিকিৎসকরা মেধাহীন। আমি মনে করি আমাদের দেশের চিকিৎসকরা যথেষ্ট মেধাযুক্ত। কিন্তু কিছু মানুষ তো শখের বেশে আপনার পার্শ্ববর্তী দেশে যায়, কিছু মানুষ তাদের প্রাচুর্যের কারণে অনেক জায়গায় গিয়ে যান। এটা হচ্ছে হয়তো তাদের মন মানসিকতার কারণেই যাচ্ছেন। আপনি আমাদের বাংলাদেশে কোথায় কি হচ্ছে না, এখন বাংলাদেশে সব ধরনের চিকিৎসা হচ্ছে আপনার, আমার মনে হয়। আর আমাদের চিকিৎসা কোনো অবস্থাতে মেধাহীন না, আমি এটা বলতে চাই। আমি আসলে আপনি যে জিনিসটা বলছেন কেন এই অবস্থা, আমি শুধু একটু বলতে চাই, আমাদের কাছে গভর্নমেন্ট যে হসপিটাল গুলো আছে এগুলাকে কি আমব্রেলার নিচে আনতে হবে। এখানে কোভিড নন কোভিড আর ভাগ করার এই মুহূর্তে আর স্কোপ নাই, যে হারে রুগী বাড়ছে। একই হাসপাতালের মধ্যে আমাকে কোভিড নন কোভিড সাসপেক্টেড এগুলো সব গভর্নমেন্ট হসপিটাল গুলো করতে হবে। আরেকটা জিনিস, যে জিনিসটা করতে হবে আমি একদম সংক্ষেপে বলতে চাই, দেখেন পুলিশ সদর দপ্তর থেকে পুলিশ ভাইদের জন্য চিকিৎসার জন্য আপনি ইম্পালস হসপিটালের সাথে এমইউ করেছেন। আমি মনে করি আমাদের বেসরকারি যে সমস্ত ফেসিলিটিস আছে, আমাদেরকে এখন সময় এসেছে আমাদেরকে গভর্নমেন্টকে এইসব হাসপাতালগুলোর সাথে এমইউ করে এই হসপিটালগুলো নিয়ে নিতে হবে। তাহলে যেসব ফেসিলিটিস এগুলো তাহলে আমি পাবো, এগুলা আমাদেরকে নতুন নতুন স্থাপনা না করে যে আমার যে ফেসিলিটিওয়ালা যে বেসরকারি হাসপাতাল এগুলোকে আমি ইউটিলাইজ করতে পারলে এমইউর মাধ্যমে। কারণ আপনি দেখেন ওরা আজকে বেতন দিতে পারছেন না, ওনারা বলছেন ওনাদের ব্যবসা মন্দা, ওনারা দিতে পারছেন না, ওনারা আগে ব্যবসা করছেন, এটা ওনারা বলছেন না। এই ক্ষেত্রে যদি সরকার এগিয়ে আসেন, একদিকে আমরা হসপিটালের সিটগুলো ইউটিলাইজ করতে পারবো, তাদের ম্যানেজমেন্ট তাদের সিটের যে পরিচালনা ব্যয়টাও যদি সরকার বহন করেন এবং শুধু লজিস্টিক সাপোর্টটা দেন, আমার মনে হয় নতুন স্থাপনার চেয়ে শতগুণ, নতুন নতুন হাসপাতাল বানানোর চেয়ে শতগুণ টাকা কম খরচ হবে। এই সাইডটা যদি আমরা মনোযোগ দিই, যেই আমাদের বেসরকারি হাসপাতালগুলো যেসব ফেসিলিটি তাদেরকে যদি আমি কাজে লাগাই। ডক্টর ফয়সাল চৌধুরী, আপনি আজকে যে চট্টগ্রামের চিত্রটি দিলেন, এই যে 85 জন 300 কত জনের মধ্যে আক্রান্ত, 70 জনের মধ্যে, হ্যাঁ, তাহলে তো চট্টগ্রামের অবস্থা খুবই খারাপ। এবং সেক্ষেত্রে চট্টগ্রামের প্রিপারেশন কি? আপনারা এই ট্রেন্ড যদি অব্যাহত থাকে তাহলে তো চট্টগ্রামে একটি ভয়াবহ
পরিস্থিতি তৈরি হবে, তার জন্য আপনাদের প্রস্তুতি কি? আমরা আপনি বলি গতকাল পর্যন্ত আমাদের সর্বমোট আক্রান্ত ছিল চট্টগ্রামে উপজেলা এবং লেভেলে 332 জন। হ্যাঁ, আর ওখান থেকে আমাদের একদিনেই 70 জন বেড়ে গেছে, 64 জন আসছে। এর ভিতর 64 জন। এখানে আপনি জানেন আমাদের এখানে চট্টগ্রামে প্রায় 80% রোগী আমরা ঘরে রেখে আপনার চিকিৎসা হচ্ছে। যাদের হয়তো সিমটম নাই, খুব মাইল্ড সিমটম, ওরা ঘরে রেখে আপনার চিকিৎসা হচ্ছে। আর 20% এর রোগী আমাদের এই চট্টগ্রামের সদর হাসপাতাল, যেটা ডেডিকেটেড কোভিড হাসপাতাল, আর একটা হচ্ছে ভিআইটিআইডি, আর কিছু রোগী আছে ফিল্ড হসপিটাল। এখন এভাবে আমাদের চিকিৎসাটা চলে যাচ্ছে। আপনারা নতুন দুটি হসপিটাল করার কথা ছিল, একটা হলি ক্রিসেন্ট হাসপাতালকে আপনারা হাসপাতালে রূপান্তরিত করার কথা ছিল, আর একটা ফর্টিস হাসপাতাল যেটি শেভরনের উপরে, সেটিকে রূপান্তরিত করার কথা ছিল। এই কাজগুলো কি এগিয়েছে কিছু? না, ফর্টিসটা করার কথা ছিল না। ফর্টিসটা আপনারা জানেন বন্ধ হয়ে গেছে। ওদের 2টা ফ্লোর শেভরনের কাছে হ্যান্ড ওভার করেছে, আর ওরা ওই 3টা ফ্লোরের মালামাল একটা ইয়াতে নিয়ে কোন রকম ওদের ক্যাথ ল্যাব সহ এটা একটা গুদামের মতো করে রেখেছে। আমরা এটা ভিজিট করেছিলাম, আসলে এটা এই মুহূর্তে সম্ভব হয়নি। কিন্তু হলি ক্রিসেন্ট হাসপাতালটা চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক মালিক সমিতি ইতিমধ্যে হাসপাতালে রূপান্তর করেছেন। 11টি আইসিইউ, 8টা এইচডিইউ সহ আমরা 60 বেডের এখন ওনারা রূপান্তর করে দিয়েছেন। কিন্তু এখন সমস্যা দেখা দিয়েছে, ওখানে ডাক্তাররা কারা চাকরি করবেন? বেসরকারি ক্লিনিক মালিক সমিতি ওরা বলেছেন, যেহেতু আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন দিয়েছেন, শুধুমাত্র সেখানে ডেডিকেটেড কোভিড হাসপাতালে সরকারি চিকিৎসকদের জন্য শুধুমাত্র প্রণোদনা বা তাদের স্বাস্থ্য সেবা, তাদের কেউ মৃত্যুবরণ করলে তাদের 5 গুণ প্রণোদনা বা তার পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। আমি মনে করি এই জায়গাটাই যদি এটি তো একটি পরিত্যক্ত হাসপাতাল ছিল, এখন যখন সরকার অধিগ্রহণ করেছে, তাহলে যাবতীয় তাহলে এটাকে হাসপাতাল বানালো কে? এটাকে ক্লিনিক মালিক সমিতি নিজস্ব অর্থায়নে, তাদের নিজস্ব অর্থায়নে বিভিন্ন ক্লিনিক আর্থিক সহায়তা দিয়ে এটা হাসপাতালে সম্পূর্ণ এখন প্রস্তুত করে দিয়েছেন। এখন হচ্ছে পরিচালনা করতে গেলে সমস্ত ওষুধ এবং পিপিই সহ এবং ডাক্তারদের স্যালারি, নার্সের বেতন সহ প্রায় 3.5 কোটি টাকা মাসে ব্যয় হবে। এটা আপনারা সরকারের কাছে হস্তান্তর করুন, তারা ম্যানেজমেন্ট করবে। অলরেডি আমরা প্রস্তাবনা দিয়েছি, এটা সরকারকে চট্টগ্রাম মেডিকেল কলেজের একটা কোভিড ইউনিট হিসেবে অধিগ্রহণ করার জন্য, এবং চট্টগ্রাম মেডিকেলের এমএসআর খাতে সরকার বরাদ্দ দিবেন। ওই বরাদ্দ থেকে সরকার এখন নতুন ডাক্তার দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী 2000 চিকিৎসক দিয়েছেন, 72 জন আপনার চট্টগ্রামে সিভিল সার্জন অফিস সংযুক্তি দিয়েছেন। আমরা যদি একটা টিম করে এখন সরকার যদি একটা মেডিকেল কলেজের আন্ডারে অথবা জেনারেল হসপিটাল আন্ডারে এই হাসপাতালটা অধিগ্রহণ করে, ওখান থেকে যদি একজন তত্ত্বাবধায়ক বসে দিয়ে হাসপাতালটা চালানো হয়, সেখানে কত রোগীর ফ্যাসিলিটি আছে? আইসিইউ এইচডিইউ সহ হবে মাত্র 60 থেকে 80 জন। 60 থেকে 80 জন লোকের এটা দিয়ে হবে না। আমাদেরকে আমি একটা কথাই বলি, আমাদের আরেকটা জিনিস স্বাস্থ্য মন্ত্রণালয়কে করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রীর এই কাজটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী করতে পারবেন। যদি ডেডিকেটেড, কেন বেসরকারি চিকিৎসকরা এগিয়ে আসছেন না, কেন তারা জীবনের ঝুঁকি নিবেন? আপনি ডেডিকেটেড কোভিড হাসপাতাল যদি বেসরকারি হয়, এটা যদি ডেডিকেটেড কোভিড হাসপাতাল, সেই হাসপাতালে কর্মরত সমস্ত চিকিৎসক সেবা কর্মীদের একই ফ্যাসিলিটি সরকারের মতো তাদেরকেও দিতে হবে, তাদের চিকিৎসা সেবা। এখন ডক্টর ফয়সাল, আমরা নিউ ইয়র্কে দেখেছি সিটের অভাবে সেন্ট্রাল পার্কে, তারা পার্কের মধ্যে হসপিটাল স্থাপন করেছে। তারা 1000 বেডের জাহাজ নিয়ে এসছে রোগীর চিকিৎসার জন্য। আমাদের এখানে প্রয়োজনে সরকারকে সেটা করতে হবে। ফিল্ড হসপিটাল করেছে, আমি জানি ফৌজদারহাটে ফিল্ড হসপিটাল হয়েছে। তারপরে এরকম ব্যবস্থা রোগীর একটা ইমার্জেন্সি ব্যবস্থাপনা হিসেবে এটা তো করতেই হবে, এটা ছাড়া উপায় নেই। সেক্ষেত্রে এই জিনিসগুলো তো আমাদের উন্নত দেশগুলো যেভাবে মোকাবেলা করেছে, সেই চিকিৎসাগুলো আমাদেরকে করতে হবে। আমি আপনার চট্টগ্রামে আপনার নতুন করে আসলে কিছু চিন্তা না করে যে এক্সিস্টিং সরকারি বেসরকারি যে হসপিটালগুলো সবগুলোকে কাজে লাগাতে হবে। এটা ছাড়া আসলে কোনো উপায় নাই। বেসরকারি ক্লিনিক যাদের সমস্ত ফ্যাসিলিটি আছে কোভিড ডেডিকেটেড ডিক্লেয়ার করে, তাদের সাথে এমইও করে, তাদের পরিচালনার ব্যয় সরকার নিয়ে, তাদের সমস্ত লজিস্টিক্স সাপোর্ট দিয়ে এই হাসপাতালগুলোকে সরকারকে রিকুইজিশন করতে হবে। এটা যদি করে, এবং বেসরকারি চিকিৎসকদের জন্য সরকারি ডেডিকেটেড কোভিড হাসপাতাল, বেসরকারি চিকিৎসক যারা কাজ করবে তাদেরকেও সরকারি চিকিৎসকদের মধ্যে প্রণোদনা সমস্ত সুযোগ সুবিধা। একটা ছোট প্রশ্ন করে আপনার সাথে আলোচনাটা আমি শেষ করব, অন্য জায়গায় যাব। এই হঠাৎ করে আজকে যে এত রোগী বেড়ে গেল, এর মূল কারণটা কি মনে করছেন আপনারা? এক নম্বর হচ্ছে, আপনি জানেন চট্টগ্রাম মেডিকেল কলেজ আরেকটি নতুন আপনাদের পিসিআর মেশিন যুক্ত হয়েছে, সেখানে আজকে 122টি পরীক্ষা হয়েছে। 2 নম্বর হচ্ছে
আপনি জানেন এখানে গার্মেন্টস ফ্যাক্টরি খুলে দেওয়া হয়েছে, সবকিছু। মানুষ তো কোনো লকডাউন মানছেই না, ঘরে থাকতেই চাচ্ছে না। এটি মূল কারণ, খুলে দেওয়া সবকিছু। কমিউনিটি ট্রান্সমিশন খুব ভালোভাবে হয়ে গেছে, আর টেস্টিং ফ্যাসিলিটি বেশি হওয়াতে আমাদের কেস ডিটেকশনটা বেশি। তার মানে আমরা টেস্ট করছি না বলেই আমাদের রোগী বাড়ছে না। আপনার কি মনে হয় যে এখন আমাদের জন্য আপনার পরামর্শ কি? আমি যুক্তরাষ্ট্রের আলোকে বা বাংলাদেশের অবস্থা নিশ্চয়ই আপনারা পর্যবেক্ষণ করছেন, এবং আজকে আমরা বলতে শুনছি যে আমাদের অনেক পরামর্শ আমরা নিশ্চয়ই যুক্তরাষ্ট্রে যারা বাংলাদেশি চিকিৎসক আছেন, যারা খুব সুনামের সাথে সেখানে এই কোভিড সিচুয়েশন মোকাবেলা করছেন, তারা কিভাবে এই জিনিসগুলো করছেন, আপনাদের কি পরামর্শ? তো আমি ডক্টর ফয়সালের সাথে অনেক দিক দিয়ে একমত যে উনি যে প্রাইভেট সেক্টরের কথা বলছেন যে ইনভলভ করার জন্য, এবং আমি আসলে চট্টগ্রাম মেডিকেলের ছাত্র, উনি যখন বলছেন আমি একটু নস্টালজিকও হয়ে যাচ্ছি, কারণ আমাদের মেডিকেল কলেজের পাশে বিরাট মাঠ, ওখানে একটা বিরাট টেন্টের যদি করতে হয় করার স্কোপ আছে। তো আমি বলবো যে এটা একটা টাস্ক ফোর্স, খুব কার্যকরী একটা টাস্ক ফোর্স দরকার। প্রধানমন্ত্রীকে প্রথম রেখে তার সাথে যারা এক্সপার্ট, ডাক্তার, সায়েন্টিস্ট, লোকাল প্রশাসন, সবাইকে মিলে একটা বিরাট টাস্ক দরকার। বিকজ এই যে মানে এই যে মহামারী, এটা তো আমাদের সবকিছু নতুন। আমাদের এই টাস্ক ফোর্সের যে কোলাবোরেশন যে দরকার, আজকে চিটাগং এর যে রেটটা বাড়ছে, চিটাগং এর ওই টাস্ক ফোর্সে চিটাগং এর রিপ্রেজেন্টেটিভ থাকবে, এবং হবে কি রংপুরে যে ভেন্টিলেটর মেশিন কাজে লাগছে না বা যেটা নাই সেটা মোবিলাইজ করে চিটাগং এ চলে আসবে টু হ্যান্ডেল দিস সিচুয়েশন। এই যে কোলাবোরেশন ইজ দ্য স্টার্টিং পয়েন্ট আমাদের এখানে, এবং এই কোলাবোরেশনে যারা অন্যান্য দেশ এই এপিডেমিক কার্ভের অলরেডি নিচের দিকে চলে গেছে বা এক্সপেরিয়েন্স হয়েছে, তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমরা উই ক্যান অ্যাপ্রোচ এই রিয়েল। এবং বাংলাদেশের অবশ্যই এটা বাংলাদেশের আলোকে হবে। আমি বলছি না যে সাউথ কোরিয়ার সিস্টেম, ভিয়েতনামের সিস্টেম আমাদের কার্যকরী হবে, আমি বলছি যে ওদের এক্সপার্টিস কম্বাইন করে কন্টিনিউয়াস মনিটর করে এটাকে আই থিঙ্ক উই ক্যান সলভ। আমাদের দেশের জনগণ ইজ সো ইন্টেলিজেন্ট, সো হেল্পফুল, আই এম শিওর, আই এম ভেরি পজিটিভ। এই যে আজকে চিটাগং এর কথা বলছেন, উই উইল জাম্প। আমরা এখান থেকে, আমি চিটাগং মেডিকেল ছাত্র, এর মধ্যে আমরা N95। কিন্তু আমি আপনার কাছে জনাব এহসানুল করিম একটা প্রশ্ন, যেটি বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত, যে আমরা বাংলাদেশে সংক্রমণ বাড়ছে, বাংলাদেশে মৃত্যুর হারও বাড়ছে, কিন্তু আমরা সবকিছু ওপেন করে দিচ্ছি। এই সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি কিনা? জি, তো এখানে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস। আসলে আমরা ইকোনমি এবং হেলথ দুটাই ইম্পর্টেন্ট। আই মিন আজকে মানুষজন বেরিয়ে আসছে যারা দিন আনে দিন খায়, জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। না, কিন্তু আপনি ঈদের বাজার করতে যাবেন বাচ্চা কাচ্চা নিয়ে, এটা কি দিন আনে দিন খায়ের মধ্যে পড়ে? না, সেটা তো নাই। কিন্তু আমার মনে হয় সেখানে আমাদের একটু আমাদের এডুকেশনের মানুষকে বোঝানোর ব্যাপার আছে যে কেন তারা ডিস্টেন্স মেনটেন করবে, কেন তারা অহেতুক এমনি মলে যাবে না। মানে এটা দের ইজ আই থিঙ্ক এডুকেশন গ্যাপ। এবং আপনার RTVর মতো অনেক টিভি চ্যানেল যারা আছেন তাদের কন্টিনিউয়াসলি শেখাতে হবে যে যখন ইকোনমিটা যখন ওপেন হবে, হাউ ইউ শুড মেনটেন। এটা আগে লাইফটা হবে না যতক্ষণ না ভ্যাকসিন না হয়। উই ক্যানট গো ব্যাক টু দ্য সেম লাইফ। এটা সবাইকে বলতে হবে, বুঝাতে হবে। আমাদের কমিউনিটির যে যেখানে ধর্মীয় লিডার থেকে শুরু করে রাজনৈতিক লিডার সবাইকে এসে এটা আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। আমার মনে হয় সেই ক্ষেত্রে আমার খুব বেশি সময় আমাদের হাতে নেই, আমি আবার একটু ছোট ছোট করে সবার কাছে শুনতে চাই। আমি কাজী রিয়াজুল হকের কাছে আবার আসি। আপনার যদি কোনো সুনির্দিষ্ট পরামর্শ থাকে এই অবস্থায়, আমরা জানি যে আমরা সামনে আমরা আবার একটি হয়তো ছুটি ঘোষণা হতে পারে, আমরা সরকারের নীতি নির্ধারকদের বক্তব্য শুনছি। আজকে আমি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বক্তব্য শুনছিলাম। তিনি বলছেন যে আমাদের এই যে দোকানপাট খুলে দেওয়ার অভিজ্ঞতা খুবই খারাপ, আমরা হয়তো এরকমও হতে পারে যে আমরা সিদ্ধান্ত আবার পুনর্বিবেচনা করতে পারি। এই ক্ষেত্রে কাজী রিয়াজুল হক, আপনার কি মন্তব্য? ছোট করে যদি বলেন, খুব বেশি সময় আমাদের হাতে নেই। আমার এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে যে এটা অনেকবারই বলা হয়েছিল যে আমরা আমাদের একটা স্টেবল, আমরা আনস্টেবল পজিশনে এখন রয়েছি, এটা খুব দ্রুত গতিতে বেড়ে যাচ্ছে। ঠিক এই সময়ে খুলে দেওয়াটা আমরা একটু স্লো গেলে বোধহয় আরো ভালো হতো। তো যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এখন আমাদের সময় আছে, এখন আমাদের চিন্তা করতে হবে আমাদের আর একটু স্লো যেতে হবে। জীবন এবং জীবিকা দুটো একসঙ্গেই চলবে। তবে যেহেতু আমরা জীবনের রিস্কটা নিচ্ছি কিন্তু জীবিকার আমরা তেমন কিছু করতে পারছি না, সেই কারণে আমার মনে হয় আমাদেরকে স্লো যেতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে সরকারকে
বিশেষভাবে চিন্তা করতে হবে যে আমরা তো অনেক ফ্যাসিলিটি দিন দিন বৃদ্ধি করা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, এতক্ষণ যে সমস্ত সাজেশন আসলো এগুলো অনেকটাই সরকারের কাছে আছে, আবার নতুন করে সরকারের কাছে আরো সাজেশন যাবে। তো যতদিন না পর্যন্ত সরকারের ভিতরে একটা সমন্বয়হীনতা আসবে, যতদিন না পর্যন্ত এই ব্যবস্থাপনাটা আমরা উন্নত করতে পারবো, যতদিন না পর্যন্ত আমরা দ্রুত সিদ্ধান্ত নিতে না পারবো, ততদিন পর্যন্ত কোনো সাজেশন কোনো সুপারিশ কোনো কার্যকরী হবে না। অতএব সরকার এটা খুব শক্তভাবে হ্যান্ডেল করতে হবে যে এই যে কাজটা, এই সেবাটাকে নিশ্চিত করতে হবে। সমস্ত ডাক্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে না, সেবাটা নিশ্চিত করার জন্য যে প্রেশার, যে মনিটরিং দরকার সেটা আমাদের রাখতে হবে। এইটা বলে, এবং বিশেষ করে আমি লাস্টলি একটা ধন্যবাদ জানাতে হবে, আমাদের অনেক হতাশার মধ্যে একটা আশার খবর আমরা আজকে পেয়েছি যে আমাদের দুইজন অণুজীব বিজ্ঞানী ডক্টর সমীর কুমার সাহা এবং ডক্টর শ্রীযুত সাহা এবং তাদের টিম, তারা একটা নতুন কাজ করেছে। তারা একটা ভাইরাসকে আইডেন্টিফাই করেছে যেটা কত এর রূপ, প্রকৃতি, শক্তি, এটা জানতে পারলে আমরা ডক্টর সমীর সাহাকে অভিনন্দন জানাই। ডক্টর সমীর সাহা চাইল্ড রিসার্চ ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠাতা, এবং তার ওখানে অনেকেরই এই কোভিড-19 এর পরীক্ষা হচ্ছে এবং ভাইরাসে তিনি অন্যতম একজন, এবং তিনি বিল গেটস এর ফেসবুক পেজের একজন হিরো। আমরা জানি তাকে আন্তর্জাতিকভাবে তাকে অনেক সম্মান করা হয়। বাংলাদেশের জন্য, আমাদের জন্য গৌরবের, অহংকারের। হ্যাঁ, যদি বলেন কাজী রিয়াজুল হক। হ্যাঁ, এইটাই না, আমি এইটাই বলতে চাইছিলাম। আমি তো বলেছি যে আমাদের কি কি ব্যবস্থা নেওয়া দরকার। আর আমি একটা জিনিস মনিটরিং এর কথা বলছিলেন আপনি, যে আমলাতান্ত্রিক না, আমি এটাকে পরিষ্কার যেটা বলতে চাচ্ছিলাম যে প্রতিটা আমাদের অনেক লোক আছে এবং অনেক লোক সাহায্য করার জন্য তারা জীবন নিয়ে এগিয়েও আসছে, রিস্ক দিচ্ছে। ফ্রম দ্য মেম্বার্স অফ দ্য পাবলিকও যদি আপনি দেখেন, ডাক্তাররা তো আছে, সরকারি কর্মচারী আছে, পুলিশ, আর্মি, সবাই সহযোগিতা করছে, কিন্তু এটা মনিটরিং হচ্ছে না। আমাদের প্রত্যেকটি বড় বড় হসপিটালে, বিশেষ করে ঢাকা শহরে, যেখান থেকে মানুষ ফিরে যাচ্ছে, যেখানে মানুষ প্রথমে আশা করে যায়, এই প্রতিষ্ঠানগুলোতে যদি আমরা একটা করে মনিটরিং এর ব্যবস্থা করতে পারি, আমরা একটা টিম সেখানে বসিয়ে রাখতে পারি, তার কি অভিযোগ শুনে আমরা সেটা নিয়ে আসলাম, এবং সেই অভিযোগগুলো যখন দেয়া হবে সেটা দ্রুত গতিতে তদন্ত করে তাদের উপরে ব্যবস্থা নিতে হবে। আর একটা খুবই ভালো প্রস্তাব। আমি জনাব রুকনউদ্দিন, ছোট করে যদি আপনার কোনো পরামর্শ থাকে এই পর্যায়ে। আমি রিয়াজ স্যারের সাথে একটু আগেরটার সাথে সহমত এবং দ্বিতীয়টার সাথে একটু দ্বিমত পোষণ করতেছি। একটা হচ্ছে আমাদের মেইন সমস্যা হচ্ছে স্বাস্থ্য খাতে স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য প্রশাসন এবং স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং এর সমন্বয়হীনতা। এই সমন্বয়হীনতা যতদিন থাকবে ততদিন কিন্তু এই সমস্যা থাকবে। আর দ্বিতীয় হচ্ছে যে এটাকে আইন করে বা এটাকে আপনি হার্ড রিডিং লাইনে যে এটাকে ঠিক করতে পারবেন না। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে আমি মনে করি যে এই মুহূর্তে যে আমাদের যেটা টেস্টিং ক্যাপাসিটি গুলি বাড়ানো, যেমন বাংলাদেশে 2 মাসে আমরা 1 লাখ ক্রস করতে পারছি মাত্র টেস্টিং, আমেরিকায় সেখানে দিনে 1 লাখের উপর করা হচ্ছে। তো সেই জায়গাটায় আমাদের এমনকি আমাদের পাকিস্তানের ডেইলি 25,000-এর উপরে টেস্ট হচ্ছে পার ডে, এবং এই জায়গাটায় আমাদের একটু ইমপ্রুভ করা। আর 3 নম্বর যেটা হচ্ছে যে ওই যে আমাদের প্রথম থেকে আমরা অনেকক্ষণ ধরে যেটা কথা বললাম যে আমাদের সাসপেক্টেড কোভিড এর জন্য ইমার্জেন্সি ওয়াইজে জায়গা তৈরি করা, প্রতিটা হসপিটালে না হোক অন্তত আমরা যাতে জানি যে হ্যাঁ 10টা বা 5টা হসপিটালে সাসপেক্টেড কোভিড এর চিকিৎসা হয়, এটা যদি জানি তখন অনেক সমস্যা ভালো পরামর্শ। আর 4 নম্বর যেটা হচ্ছে যে আমাদের এই সামনে যে খারাপ সময়টা আসতেছে, এটা অবশ্যই নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমরা যদি লকডাউনটা আর একটু কঠোর করতে পারি সেক্ষেত্রে যেটা হবে রোগী রেশনিং হবে, রোগী কিন্তু একবারে পাইপলাইনে সবাই আসবে না, এবং সেক্ষেত্রে আমাদের বাঁচার সম্ভাবনাগুলি বা আমাদের সাফারিংস এর সম্ভাবনাগুলি কমে যাবে। সময় একেবারেই কম। আমি 1 মিনিট করে ডক্টর ফয়সাল চৌধুরী 1 মিনিট। আমি আমাদের ওনার সাথে আমি একমত। আমাদের টেস্টিং ক্যাপাসিটি বাড়াতে হবে, প্রয়োজন আমাদের বেসরকারি পর্যায়ে যাদের পিসিআর করার সক্ষমতা আছে তাদেরকে এটা ইনভলভ করতে হবে। ইনভলভ করে আমাদের টেস্টিং ক্যাপাসিটি রোগী আমাদের ডিটেক্টর রোগীগুলোকে আমরা আইসোলেট করতে হবে, কমিউনিটি ট্রান্সমিশন যাতে আরো ছড়িয়ে না পড়ে, এবং সরকারি বেসরকারি সবাইকে এগিয়ে আসতে হবে। এখানে একে আমব্রেলার নিচে এসে আমরা মনে হয় আমরা এই কোভিড এটা মোকাবেলা আমরা ভালোভাবে করতে পারবো। আমি জনাব এহসানুল করিম, আপনার যদি আর কোনো পরামর্শ থাকে। জি, সেম আমি বলবো যে টেস্টিং ক্যাপাসিটি, পিপি সাপ্লাই করা বেশি, প্রাইভেট সেক্টরকে কোলাবোরেশনে নিয়ে আসা,
এবং ইকোনমিক সাপোর্টের দিকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা হচ্ছে যে সরকারকে ট্রান্সপারেন্ট হতে হবে, তাদের যে যে যেখানে ভুল বা যেখানে কারেক্ট করতে পারে সেগুলো জনগণের সাথে কমিউনিকেট করতে হবে, কারণ এতে হবে কি জনগণ তখন আস্থা থাকবে, আস্থা থাকলেই সরকার যেটা চাইবে সেটা ইমপ্লিমেন্ট করা। ধন্যবাদ, খুবই ভালো পরামর্শ, কিন্তু খুবই কঠিন পরামর্শ। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আগামী মঙ্গলবার আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবার জন্য ভালোবাসা, সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন সবাই। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.